আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের একটা ভিডিওতে তোমাদের বায়োলজির অধ্যায় 1 জীবন পাঠের সবগুলা বোর্ডে আসার মতো প্রশ্ন সলভ করে ফেলবো। এবং আমরা জানি যে বোর্ড পরীক্ষায় তো আসলে যে ধরনের প্রশ্ন আসে পুরা সবগুলা টপিক থেকে আসে না, স্পেসিফিক টপিক থেকে যতগুলা টাইপের প্রশ্ন আসতে পারে এবং যতগুলার মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন আসতে পারে সবগুলো আজকে আমরা একটা ভিডিওতে ইনশাল্লাহ সমাধান করে ফেলবো। এবং তোমরা এই ভিডিওটা যদি কমপ্লিট করে ফেলো, তোমাদের চ্যাপ্টার 1 জীবন পাঠ নিয়ে এসএসসি পরীক্ষার জন্য অ্যাটলিস্ট আর কোনো ধরনের প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। সো চলো আমরা একটু দেখি যে আমরা অধ্যায় 1 জীবন পাঠ থেকে আসলে কোন কোন টপিকগুলো কাভার করব এবং কোন কোন টপিকগুলো থেকে আসলে প্রত্যেক বছর বোর্ডে প্রশ্নগুলো এসে থাকে। সো আমি আজকে তোমাদের সঙ্গে মূলত অধ্যায় 1-এর প্রশ্নগুলো নিয়ে যেভাবে আলোচনা করব, কিভাবে উত্তর লিখবে সেটা নিয়েও আলোচনা করব, পাশাপাশি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো লিস্ট দিয়ে দিব, সেগুলো থেকে প্রশ্নগুলো সলভও করায় দিব। সো এক ভিডিওতে পুরো অধ্যায় 1-এর জীবন পাঠের সব সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। সো এখান থেকে আমরা দেখো প্রথমে কিছু টপিক লিস্ট রাখছি। তবে তুমি যদি পুরো অধ্যায় 1 জীবন পাঠের টপিকটা একটু দেখো যে কি কি টপিক আছে, তুমি কিন্তু দেখতে পারবা যে মাত্র 3-4টা টপিক না, পুরো চ্যাপ্টারে কিন্তু অ্যাটলিস্ট 7 থেকে 8টা টপিক আছে, রাইট? সো ধরো আমরা যখন এই অধ্যায়কে জীবন পাঠটা একদম প্রথম দিকে যেই টপিকটা, যে জীববিজ্ঞানের শাখা, ফলিত জীববিজ্ঞানের শাখা, ভৌত জীববিজ্ঞানের শাখা, এরকম অনেকগুলো টপিক আছে যেগুলো থেকে কিন্তু আমরা সিকিউ আসতে খুব একটা দেখি না। তাহলে আমরা বেসিক্যালি যেই জায়গা থেকে সিকিউগুলো বেশি আসতে দেখি, আচ্ছা বেশি মানে ভাইয়া কত বেশি? আমরা মোটামুটি গত 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি এবং সেই 7 বছরের প্রশ্ন, বোর্ড পরীক্ষার প্রশ্ন মোটামুটি অ্যানালাইসিস করে এই 3টা অথবা আমরা যদি বলি 4টা, সর্বোচ্চ 3টা থেকে 4টা টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে। আরও যদি স্পেসিফিক্যালি আমরা বলি তাইলে এই 1, এই 2, এই 2টা টপিক থেকে মোস্টলি সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এবং তুমি এখানে দেখতেই পারতেছো যে বোর্ড পরীক্ষার যে নাম্বারসগুলা, যে কবে কত সালে কোন বোর্ডে কোন প্রশ্নটা আসছে, তাইলে তুমি দেখতেই পারবা যে এই কয়টা টপিকই কন্টিনিউয়াসলি আসতেছে। তাইলে আমরা আজকে মূলত এই কয়টা টপিক থেকেই তোমাদেরকে প্রশ্নগুলো সলভ করাবো, কারণ এই কয়টা টপিক থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন আসে। এবং বিশ্বাস করো, এই কয়টা টপিক যদি তুমি ঠিকঠাক পড়তে পারো, এবং স্পেসিফিক্যালি বললে এই 1 এবং 2, এই 2টা টপিক যদি মোস্ট ইম্পর্টেন্ট, এই 2টা টপিককে যদি খুব ভালোভাবে ঝালাই করে ফেলতে পারো, এই অধ্যায় 1 জীবন পাঠ নিয়ে এসএসসি তার কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। এবং এই 4টা টপিকের উপর বেস করেই আজকের পুরো ক্লাসটা আমরা দেখার চেষ্টা করব। এবং সাথে থাকবে আমাদের গত 7 বছরের প্রশ্নের অ্যানালাইসিস, এবং সেই অ্যানালাইসিসগুলোও তোমাদের সাথে আমরা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝায় দিব, যাতে তোমরা এই চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন আসছে, কোন বোর্ডগুলোতে বেশি আসছে, সেটাও যাতে তুমি একটু মোটামুটি আইডিয়া করে ফেলতে পারো। সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। তার আগে আমি তোমাদেরকে একটু এই টপিকগুলোই বুঝাই দিই যে কোন টপিকগুলো আসলে আমরা পড়বো আজকে, সেটা একটু বলি। প্রথমেই তোমরা এখান থেকে দেখতে পারতেছো যে জীবের শ্রেণীবিন্যাস। জীবের শ্রেণীবিন্যাস যে টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমি যদি একটু স্টার দিয়ে বলতে চাই, যদি আমি একটু স্টার দিয়ে জিনিসটাকে বুঝাই, এইটাকে আমরা 5 স্টার দিব, এইটাকে আমরা 5 স্টার দিব। কারণ আমি যতদূর মানে গত 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যতদূর একটা আইডিয়া এখান থেকে দেখাইতেছি তোমাদেরকে, এই টপিকটা থেকে ঘুরে ফিরে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। গ নাম্বারেও আসে, ঘ নাম্বারেও আসে। সো বেসিক্যালি গ এবং ঘ 2টা প্রশ্নই এই টপিকটা থেকে কাভার হয়ে যায়। তো এই টপিকটা থেকে যদি আমরা মোটামুটি পড়ে ফেলতে পারি জীবের শ্রেণীবিন্যাস এবং শ্রেণীভিত্তিক যে বৈশিষ্ট্যগুলা, বেসিক্যালি আমরা যে মনেরা রাজ্য পড়ছি, প্রোটিস্টা, তারপর হচ্ছে ফানজাই, প্ল্যান্টি, এই যে রাজ্যগুলা, এই রাজ্যগুলা থেকেই মূলত প্রশ্নগুলা সবচেয়ে বেশি আসতেছে। সো আমরা যদি বলি এটাকে আমরা গ এবং ঘ 2টা প্রশ্নের জন্যই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক হিসেবে ধরবো। বেসিক্যালি জীবের শ্রেণীবিন্যাস এবং শ্রেণীভিত্তিক বৈশিষ্ট্য, এই 2টা মিলায় অ্যাকচুয়ালি প্রশ্নগুলো হয়। সো আমরা এই 2টাকেই অ্যাকচুয়ালি 5 স্টার টপিক দিব। সো এই 2টা টপিককে অ্যাকচুয়ালি আমরা একই টপিক হিসেবেও ধরতে পারি, বাট মোটামুটি প্রশ্ন এই 2টা মিলাই আসলে হয়, যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন পদ্ধতি এবং তারপর হচ্ছে তোমার যে সুপার কিংডম, তারপর হচ্ছে কিংডম বা রাজ্য, সেইগুলোর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে মূলত পরীক্ষাতে সবচেয়ে বেশি আসতে দেখা গেছে। তারপরে হচ্ছে দ্বিপদ নামকরণের পদ্ধতি। এই টপিকটা মানে শ্রেণীবিন্যাস, শ্রেণীভিত্তিক বৈশিষ্ট্যগুলো যদি আমরা শেষ করি, তারপরের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা চলে আসে সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বিপদ নামকরণের পদ্ধতি। এটাকে আমরা মোটামুটি 3 স্টার দিতে পারি।
মানে তুমি যদি এইটার সাথে এটা তুলনা করো যে ভাইয়া অ্যানালাইসিসটা আমরা যদি একটু দেখি, গত 7 বছরে এই শ্রেণীবিন্যাসের যেই শ্রেণীভিত্তিক যে বৈশিষ্ট্যগুলা বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন তুলনা, কোনটা ভালো কোনটা উন্নত কোনটার বৈশিষ্ট্য কি, এই জায়গা থেকে তুমি যদি একটু দেখো, মোটামুটি গত 7 বছরে 20 বার, গত 7 বছরে 20 বারেরও বেশি প্রশ্ন এই টপিকগুলো থেকে আসছে। মানে এই টপিকটা থেকে 20 বারের বেশি বা 20টারও বেশি বোর্ড তো আমাদের 7টা, তাই না? তাহলে ওই 20 বারেরও বেশি বোর্ড পরীক্ষায় এই দুইটা জায়গা থেকে প্রশ্ন আসছে। আর দ্বিপদ নামকরণ পদ্ধতির যদি আমরা সেই জায়গায় রেশিওটা দেখি, এখানে যদি 20 বার আসে, এখানে মোটামুটি 5 থেকে 6 বার আসছে। তার মানে আমরা বলতে পারি এইটার 4 ভাগের 1 ভাগ প্রশ্ন হচ্ছে দ্বিপদ নামকরণের, মানে ইম্পর্টেন্সের কথা যদি আমরা বলি। বাট এখানে আরও কিছু বিষয় আছে, এগুলো অবশ্যই আমি একটু আলোচনা করব, বাট তোমাকে গুরুত্বটা জাস্ট বুঝাচ্ছি। এইটা যদি 20 বার আসে, এইটা আসছে 5 থেকে 6 বার। সো এইটার ইম্পর্টেন্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই পার্টটাকে আমি খুব সুন্দর করে সাজায় একটা টেবিল আকারে তোমাদেরকে আজকে দেখাবো, যেটা দেখলে তুমি খুব সহজে এই পুরো পার্টটা মনে রাখতে পারবে, ঠিক আছে? সো দ্বিপদ নামকরণ পদ্ধতি বুঝে গেলাম যে এইটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক, বাট এইটার তুলনায় এটার ইম্পর্টেন্স কম। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু আমাদের এখনো এইটাই। আচ্ছা, তারপরে ঘ নাম্বারের প্রশ্নে, এইটা মূলত তোমার গয়ের প্রশ্নের জন্য বেশি আসে, ঘতে এইটাই কম আসে, বাট ঘতেও আসে না কিন্তু এমন না। আর জীবজগতের গুরুত্ব যেটা, এইটা মূলত হচ্ছে ঘ নাম্বারের প্রশ্নের জন্য। এই টপিকটা মূলত ঘ নাম্বারের প্রশ্নের জন্য। এটাও মোটামুটি গত 7 বছরের প্রশ্নের অ্যানালাইসিস দেখে যদি বলা যায়, মোটামুটি 5 থেকে 6 বার এই প্রশ্নটা আসছে। এবার মোটামুটি টপিকের অ্যানালাইসিস বলছি। আর আরেকটা টপিক যেটা তোমাদের মূলত আছে যে জীববিজ্ঞানের শাখাসমূহ, ওইখানে আবার 2টা ভাগ, ভৌত আর ফলিত। ওইখান থেকে মোটামুটি আমি একটাও এখন পর্যন্ত সিকিউ আসতে দেখি নাই বোর্ডে, ঠিক আছে? সো ওইখান থেকে অ্যাকচুয়ালি সিকিউ খুবই কম আসবে বা আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু এর আগের বোর্ড প্রশ্নের অ্যানালাইসিস আমাদেরকে বলতেছে যে ওই জায়গা থেকে প্রশ্ন হয় নাই। তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি এই 3 থেকে 4টা টপিক যদি আমরা কাভার করি, আমাদের চ্যাপ্টার 1 কিন্তু কাভার হয়ে যাবে। সো এই গেল মোটামুটি আমাদের পুরা চ্যাপ্টারের মধ্য থেকে মাত্র এই 3 থেকে 4টা টপিকের কথাবার্তা। আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দেই, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের প্রশ্ন আছে যে ভাইয়া আপনারা যেগুলো বলেন এগুলো বোর্ড ভিত্তিক, মানে ধরেন ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড বা বিভিন্ন বোর্ডে তো ভাইয়া প্যাটার্ন সেম না। আমি তোমাদেরকে আরেকটা প্যাটার্নের কথা বলি। কুমিল্লা বোর্ড, যারা কুমিল্লা বোর্ডের আসো তাদের জন্য এটা সুখবরও বলতে পারো, সুখবরই বলা যায়, কারণ যেহেতু অধ্যায়টা সহজ। কুমিল্লা বোর্ডের জন্যে এই যে আমরা এই চ্যাপ্টারটার কথা বলতেছি, আমরা তো চ্যাপ্টার থেকেও প্রশ্ন কোনটা কত বেশি আসে সেটাও দেখি, তাই না? অনেকগুলো চ্যাপ্টার তো বইতে, যদি বা তোমাদের শর্ট সিলেবাস, মাত্র 7টা চ্যাপ্টার দিয়ে তোমাদের মোটামুটি পুরো বায়োলজি সিলেবাসটা কমপ্লিট। বাট কুমিল্লা বোর্ডে গত 7 বছরের প্রতি বছর, কুমিল্লা বোর্ডে গত 7 বছরে প্রতি বছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, প্রতি বছরই এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসছে। এটা গত 7 বছরের জন্য বলতেছি। সো গত 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে মোটামুটি এটা আমরা দেখতে পারতেছি যে প্রতি বছর কুমিল্লা বোর্ডে এই জায়গাটা থেকে, মানে এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসতেছে। আর বাকি যে বোর্ডগুলো আছে তোমার ঢাকা, তারপর হচ্ছে ময়মনসিংহ, তারপর হচ্ছে তোমার বরিশাল, দিনাজপুর, এই সবগুলোতে আমরা যদি দেখি অ্যারাউন্ড গত 7 বছরের প্রত্যেকটাতে 3 থেকে 4 বার, মানে মিস গেছে, বাট খুব যে কম এমন না, প্রত্যেকটাতেই অ্যারাউন্ড 3 থেকে 4 বার মানে গত 7 বছরের অ্যানালাইসিসে আসছে এইখান থেকে প্রশ্ন, অধ্যায় 1 জীবন পাঠ থেকে। সো কুমিল্লা বোর্ডের জন্য যারা আসো, যারা এই ভিডিওটা কুমিল্লা বোর্ডের হয়ে দেখতেছো, কুমিল্লা বোর্ডে কিন্তু এই চ্যাপ্টারটা প্রতি বছর গত 7 বছরের প্রশ্ন আসছে। সো আমরা প্যাটার্নটা যদি লক্ষ্য করি, এই কুমিল্লা বোর্ডের জন্য এই চ্যাপ্টারটা আরও বেশি কিন্তু ইম্পর্টেন্ট। সো এই গেল আমাদের টোটাল বোর্ড প্রশ্ন এবং সব কিছুর অ্যানালাইসিস। এবং তোমাদেরকে আজকে আমি জাস্ট এটাই বুঝাইতে চাইছি যে এই প্রশ্নের অ্যানালাইসিসটা থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে 2 থেকে 3টা টপিক পড়লেই হয়ে যাচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে, এবং বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো ওই জায়গা থেকেই বারবার হচ্ছে। এবং কুমিল্লা বোর্ডে যারা আসো তাদের জন্য তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বাকি বোর্ডে যারা আসো তাদের জন্য ইম্পর্টেন্স অবশ্যই আছে, কিন্তু কুমিল্লা বোর্ডে যারা তাদের জন্য ইম্পর্টেন্সটা একটু বেশি। এই গেল আমাদের টোটাল বোর্ড প্রশ্নের
অ্যানালাইসিস। এখন চলো আমরা যেই 3 থেকে 4টা টপিকের কথা বলছি যেখান থেকে প্রতি বছরই প্রশ্নগুলো হয়, বিশেষ করে সিকিউ এর জন্য যেহেতু আমরা বলতেছি, এমসিকিউ এর জন্য অ্যাকচুয়ালি আমরা কোনো সিলেবাসই রাখতে পারি না, মোটামুটি পুরাটা থেকেই এমসিকিউ হয়, যদিও এমসিকিউ এর জন্য আবার কিন্তু ওই ভৌত বিজ্ঞানের পার্টগুলো ইম্পর্টেন্ট। আজকে যেটা আমরা সিকিউ নিয়ে আলোচনা করব, এই সিকিউ এর পার্টটা থেকে চলো আমরা একটু শুরু করি। তো প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, জীবের শ্রেণীবিন্যাস এবং শ্রেণীভিত্তিক বৈশিষ্ট্য। তো অধ্যায় 1 জীবন পাঠে এসএসসি পরীক্ষায় এই জীবের শ্রেণীবিন্যাস এবং শ্রেণীভিত্তিক বৈশিষ্ট্য থেকে আমরা যদি গত 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস দেখি, প্রায় হচ্ছে তোমার 20 বারেরও বেশি কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসছে। তার মানে আমরা যদি টোটাল চ্যাপ্টারে তোমাদেরকে বলি যে ভাই একটা টপিকের কথা বলেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেই টপিকটা হচ্ছে অ্যাকচুয়ালি জীবের শ্রেণীবিন্যাস এবং শ্রেণীভিত্তিক যে বৈশিষ্ট্যগুলো। মানে কি ভাইয়া, ওই যে সুপার কিংডম, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, তারপর হচ্ছে রাজ্য, মনেরা রাজ্য, তারপর হচ্ছে তোমার প্রোটিস্টা, ফানজাই, তারপরে হচ্ছে প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এই যে রাজ্যগুলোর কথা বললাম, এই রাজ্যগুলোর বৈশিষ্ট্য এবং এদের মধ্যে তুলনা, এইখান থেকেই গত 7 বছরে 20 বারেরও বেশি প্রশ্ন আসছে। এবং শুধু গ নাম্বার বা ঘ নাম্বার না, গ এবং ঘ দুইটা প্রশ্নই এই জায়গা থেকে হয়েছে। এরকম প্রশ্নও কিন্তু অনেক। সো আমাদেরকে এই জন্য এই জায়গাটায় সবচেয়ে বেশি ফোকাস করতে হবে এবং এই জায়গা থেকে আমরা আশা করি অধ্যায় 1-এর প্রশ্নটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা এই জায়গাটায় প্রথম একদম বেসিকটা একটু আলোচনা করে ফেলবো, তারপরে হচ্ছে আমরা এখান থেকে প্রশ্নগুলো সলভ করে ফেলবো। সো প্রথমে আমরা একটু বেসিকটা নিয়ে আলোচনা করি যে আসলে এই যে শ্রেণীভিত্তিক বৈশিষ্ট্য বা শ্রেণীবিন্যাসের কথা আমরা বলতেছি সেটা আসলে কিভাবে হয় এবং এখানে কি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। তো তোমাদের বইতে আসলে যেই বৈশিষ্ট্যগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে র্যান্ডমলি দেয়া আছে। এইখানে আমরা যে বৈশিষ্ট্যগুলোকে সাজাইছি এটা টেবিল আকারে সাজাইছি। আমরা যখন বায়োলজিতে কোনো একটা টপিক পড়বো বা টপিকটাকে মনে রাখার চেষ্টা করব ইজিলি, আমাদের জন্য এই টেবিল আকারে মনে রাখাটা কিন্তু অনেক বেশি কার্যকরী। কারণ একটা টেবিলের মধ্যে ধরো তোমার 4 থেকে 5টা কলাম আছে, এখানে এই কলামগুলো ধরে যদি তুমি বৈশিষ্ট্যগুলো মনে রাখতে চাও, তোমার জন্য জিনিসটা মনে রাখাটা ইজি বা একটা স্ট্রাকচার জিনিসটাকে মনে রাখা যায়। তুমি জাস্ট র্যান্ডমলি কতগুলা ইনফরমেশন মাথায় নিয়ে যাও, সেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই জায়গায় যদি তুমি এইরকম একটা স্ট্রাকচার্ড ওয়েতে ইনফরমেশনগুলোকে সাজাও, তুমি খুব ইজিলি জিনিসগুলোকে মনে রাখতে পারবা, সেগুলোকে আবার ইজিলি পরীক্ষার খাতায় তুমি অ্যাপ্লাইও করতে পারবা। তো দেখো এখানে প্রথম আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সুপার কিংডম নিয়ে, তাই না? আমরা জানি যে সুপার কিংডম মূলত দুইটা। একটা সুপার কিংডমকে আমরা বলি হচ্ছে, একটা সুপার কিংডম হচ্ছে আমাদের প্রোক্যারিওটা, আর একটা সুপার কিংডম হচ্ছে আমাদের ইউক্যারিওটা, তাই না? সো প্রোক্যারিওটা আর ইউক্যারিওটার পার্থক্যটা আশা করি আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। ওকে, সো প্রো আর ইউ এই কথাটা থেকে আসলে আমাদের মোটামুটি এইখানকার যেই বেসিক কনসেপ্টটা সেটা চলে আসে। প্রো মানে হচ্ছে আমাদের আদি, আর ইউ মানে হচ্ছে এখান থেকে প্রকৃত বা উন্নত। সো যাদের নিউক্লিয়াসের গঠনটা আদি প্রকৃতি, যাদের নিউক্লিয়াসের গঠনটা সুগঠিত না, তারা হচ্ছে প্রোক্যারিওটা। আর যাদের নিউক্লিয়াসটা সুগঠিত, যাদের নিউক্লিয়াসের চারিদিকে একটা পর্দা বা আবরণী আছে, যাদের নিউক্লিয়ার বস্তুগুলা সুন্দরভাবে সজ্জিত থাকে, তাদের জন্য ইউক্যারিওটা, তাই না? সো আমাদের এইখান থেকে আমরা যখন হচ্ছে এই শ্রেণীবিন্যাসের টোটাল এই স্ট্রাকচারটা দেখি, আমরা এখানে প্রোক্যারিওটার মধ্যে শুধুমাত্র মনেরা রাজ্যটাকে, এখান থেকে আমরা প্রথমেই সবার আগে মনেরা রাজ্যটাকে পাই, তাই না? তাহলে প্রোক্যারিওটা বা আদিকোষী মানে যাদের নিউক্লিয়াসটা সুগঠিত না, এইরকম আমরা কাকে পাচ্ছি? প্রথমেই পাচ্ছি মনেরা রাজ্য থেকে। তো আমি যদি একটু রাজ্যগুলোর মধ্যেও মোটামুটি আসলে প্রত্যেকটা রাজ্যই ইকুয়ালি ইম্পর্টেন্ট বলা যায়, বাট মনেরা রাজ্য থেকে আমি যতটুকু অ্যানালাইসিস করছি সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু বেশি, বা মনেরা রাজ্যটা মোটামুটি সব জায়গাতেই সব প্রশ্নই ইজিলি পাওয়া যায়। তো মনেরা রাজ্যের যে বৈশিষ্ট্যটা, আমরা সবসময় একটা ব্যাকটেরিয়া বা কোনো একটা হচ্ছে জীব দিয়ে ওই রাজ্যের বৈশিষ্ট্যগুলোকে মনে রাখার চেষ্টা করব।
ও প্রথমে আমরা যদি মনেরা রাজ্যের বৈশিষ্ট্যের কথা বলি, মনেরা রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম কথা এটা প্রোক্যারিওটা, যেহেতু এটা অবশ্যই আদিকোষী, এটা নিউক্লিয়াসটা সুগঠিত না, এবং এইটার সাধারণত আমরা নিউক্লিয়াস সুগঠিত না বলতে যেটা বুঝি সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের আবরণী থাকবে না, বা হচ্ছে নিউক্লিয়াসের যে নিউক্লিয় বস্তুগুলো সেটা সঠিকভাবে সুসজ্জিত থাকে না, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আচ্ছা, মনেরা রাজ্যের আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে এরা এককোষী হয়। এককোষী মিন্স হচ্ছে এদের একটা কোষ দিয়েই সকল কার্য সম্পাদন হয়। আমরা আসলে যত সামনের দিকে আগাবো, মনেরার পরে প্রোটিস্টা, তারপরে হচ্ছে ফানজাই, যত সামনের দিকে আগাবো আমরা যেটা দেখব যে কোষীয় যে তোমার বিন্যাসটা সেটা ধীরে ধীরে জটিল হইতে থাকবে। এবং আমরা জানি যে যে জীব যত বেশি উন্নত হবে তার আসলে বৈশিষ্ট্যগুলো একটু জটিল হবে। তাইলে আমরা মনেরা থেকে শুরু করতেছি এককোষী, একদমই সিম্পল একটা গঠন থেকে ধীরে ধীরে আমরা একটা কমপ্লেক্স স্ট্রাকচারে যাব, একটা জটিল গঠনে চলে যাব। তাহলে মনেরা রাজ্যের জন্য আমরা প্রথমেই বলছি এটা আদিকোষী এবং এটা এককোষী, একটা কোষের মাধ্যমে তার সকল কার্যাবলী সম্পন্ন হয়। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে বলতেছি কোষের গঠন। তাহলে আমরা একটু টেবিলটা আগে দেখি যে আমরা একটা টেবিলের মধ্যে কি কি অংশ পড়তেছি। প্রথমে আমরা পড়তেছি যে তার সুপার কিংডমটা কি এবং সেই সুপার কিংডমের বৈশিষ্ট্য কি। যেমন আমরা প্রোক্যারিওটা সুপার কিংডমটার কথা বললে সেটার বৈশিষ্ট্য হচ্ছে এটা আদিকোষী। তারপরে যদি আমরা একটু পরেরগুলো দেখি, ইউক্যারিওটাতে যখন আমরা চলে আসবো, ইউক্যারিওটাতে চলে আসলে এগুলো সবগুলো হয়ে যাবে প্রকৃত কোষী, মানে হচ্ছে এদের নিউক্লিয়াসটা সুগঠিত হবে। এবং দেখো আমরা এর আগে দেখছিলাম এককোষী, ধীরে ধীরে যখন আমরা উন্নতির দিকে যাচ্ছি এটা এককোষীয় হইতে পারে, এটা বহুকোষীয় হইতে পারে। তাইলে আমরা ধীরে ধীরে উন্নত যত হব তত বেশি আমাদের বৈশিষ্ট্যগুলো জটিল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা বুঝলাম। সুপার কিংডমের পরে আমরা দেখব কোন রাজ্য নিয়ে পড়াশোনা করতেছি, তারপরে আমরা দেখব হচ্ছে এই যে রাজ্যটার কথা বলছি এই রাজ্যের কোষের কি কি বৈশিষ্ট্য আছে, তার মানে কোষের গাঠনিক বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমরা এখানে দেখব। তারপরে যেটা দেখব যে তার কোষ বিভাজনের পদ্ধতিটা কি, কারণ তোমার অনুন্নত জীব যারা তাদের কোষের বিভাজনটা হয় মূলত অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, বা আমরা বলতে পারি অযৌন প্রজননের মাধ্যমে বলতে পারি। আর যারা উন্নত জীব তাদের কিন্তু যৌন প্রজনন হয়, তাদের মাইটোসিস কোষ বিভাজন বা মিওসিস কোষ বিভাজন হয়। তার মানে এখানে কোষ বিভাজনটাও কিন্তু কোন জীবটা উন্নত বা কোন জীবটা অনুন্নত এইটার একটা স্পেসিফিক বৈশিষ্ট্য নির্ধারণ করে দেয়। তারপরে আমরা দেখব তার খাদ্য গ্রহণের পদ্ধতিটা কি। খাদ্য গ্রহণের পদ্ধতি বলতে যেমন উদ্ভিদ হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে এবং সে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। তা আমরা প্রাণীরা কিন্তু নিজের খাবার নিজেরা তৈরি করতে পারি না, বরং আমাদের উদ্ভিদের উপরে নির্ভরশীল হইতে হয়। সো এই খাবার গ্রহণের যে পদ্ধতিটা সেটা হচ্ছে একটা স্পেসিফিক বৈশিষ্ট্য কোনো একটা রাজ্যের জন্য। ফাইনালি হচ্ছে আমরা উদাহরণগুলো দেখব। এই উদাহরণগুলো অবশ্যই আমাদের সিকিউতে লাগবেই, কারণ উদ্দীপক থেকে চেনার জন্য লাগবে, উদাহরণ হিসেবে লাগবে, পাশাপাশি এই উদাহরণ থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু বা শর্ট কোয়েশ্চেন কিন্তু আমাদের লাগবে। তো যেহেতু আমরা আজকে সিকিউ নিয়ে আলোচনা করতেছি, সিকিউ এর জন্য এই জায়গাটা থেকে সবচেয়ে বেশি উদ্দীপকগুলা চিনতে আমাদেরকে হেল্প করবে, এবং পাশাপাশি আমাদেরকে এই যে তোমার জীবগুলা এদের ছবিগুলা বা এদের আকৃতি আকার সম্পর্কেও একটু ভালো আইডিয়া থাকতে হবে, নাহলে কিন্তু আমরা উদ্দীপক দেখে অনেক সময় চিনতে পারবো না যে এইটা আসলে কোন রাজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। তো চলো আমরা সবার আগে মনেরা রাজ্য থেকে শুরু করি। আমরা জাস্ট একটা বেসিক ধারণা নেব, খুব বেশি আমরা এখান থেকে ডিটেলসে যাচ্ছি না। আমরা জাস্ট এই স্ট্রাকচারটা ধরে কিভাবে তুমি ইনফরমেশনগুলো মনে রাখবা সেইটা নিয়ে আলোচনা করতেছি। তারপরে হচ্ছে আমরা বোর্ড প্রশ্নের কেমন বোর্ড প্রশ্ন হয় সেটাতে চলে যাবো এবং সেগুলো অ্যানালাইসিসগুলো একটু দেখবো। তো প্রথমে আমরা কোষের গঠনটা নিয়ে আলোচনা করতেছিলাম মনেরা, সেটাতে আমরা বলছি যে ফিলামেন্টাস গঠন হইতে পারে, মানে সূত্রাকৃতির। ফিলামেন্ট মানে একটা সূত্রাকৃতি বা সুতার মতো বলতে পারি আমরা। ফিলামেন্ট এটা মানে হচ্ছে সুতার মতো। আচ্ছা, তারপরে বলছে এরা কলোনি গঠন করে, কলোনিও গঠন করতে পারে। সো কলোনিয়াল মানে কলোনি গঠন করে। কলোনি মানে কি? আমরা কলোনি বললেই মোটামুটি ব্রিটিশ কলোনি শুনছি না, যে যারা হচ্ছে তোমার ব্রিটিশ সাম্রাজ্য, মানে সাম্রাজ্য মানে হচ্ছে এখানে অনেকগুলো একসাথে থাকবে। তার মানে মনেরা রাজ্যের যারা জীব তারা হচ্ছে সবাই এককোষী। এই এককোষী মানে সবারই একটা করে কোষ। এরকম এককোষী অনেকগুলা জীব একসঙ্গে যখন একটা বিশাল কলোনি গঠন করে, জিনিসটা কেমন হইতে পারে?
ধরো এই একটা কোষ এরকম অনেকগুলা কোষ একসঙ্গে থাকতেছে। কেন তারা একসঙ্গে থাকে ভাই? একসঙ্গে থাকলে কি লাভ? হ্যাঁ, ইউনাইটেড যদি থাকে তাহলে তো তাদেরকে হারানো যায় না, তাই না? তাহলে পরিবেশের যেই বিভিন্ন বিরূপ তোমার প্রতিক্রিয়া বা পরিবেশের যে বিরূপ প্রভাব, সেইটা থেকে যদি নিজেদেরকে রক্ষা করতে হয়, তারা সবাই এরকম একসাথে কলোনি গঠন করে থাকে এবং এই কলোনি গঠন করে থাকার কারণে তাদের কিন্তু পরিবেশের বিভিন্ন রকমের যেই বিরূপ প্রতিক্রিয়াগুলো সেগুলো থেকে তারা রক্ষা পাইতে পারে এবং তারা আসলে এই কলোনি গঠনের মাধ্যমে কিন্তু নিজেদের অস্তিত্বটা খুব ভালোভাবে টিকায় রাখার একটা সামর্থ্য অর্জন করে। তার মানে কলোনি গঠনটা হচ্ছে আসলে তাদের একটা সারভাইভাল একটা ক্যারেক্টারিস্টিক্স বা তাদের বেঁচে থাকার জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা তাদেরকে বিরূপ পরিবেশেও টিকে থাকতে সহায়তা করে। এটা হচ্ছে তাদের কলোনির বিষয়টা। তাহলে তাদের সূত্রাকৃতির হইতে পারে অথবা তারা এরকম কলোনিও গঠন করতে পারে। ওকে, ক্রোমাটিন বস্তু থাকে, হ্যাঁ। সো নিউক্লিয়ার পর্দা থাকবে না, যেহেতু তারা আদিকোষী তাই তাদের নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা মানে নিউক্লিয়ার আবরণী এইটা থাকবে না, যেহেতু তারা আদিকোষী, কিন্তু তাদের ক্রোমাটিন বস্তুগুলা থাকবে। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনো কিছুই থাকবে না এবং এই ইম্পর্টেন্ট ফিচারটা তোমাকে পরীক্ষার খাতায় মাস্ট লিখতেই হবে, কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার যে আদিকোষী যেহেতু এদের রাইবোজোমটা থাকে, কারণ প্রোটিনটা মোটামুটি সবগুলা জীবেরই বেঁচে থাকার জন্য লাগে। রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। সো রাইবোজোম ছাড়া তাদের আসলে আর কোনো কিছুই থাকে না। রাইবোজোমটা মাস্ট থাকে, বাট রাইবোজোম ছাড়া আর অন্যগুলা থাকবে না। সো অন্যগুলো যখন থাকবে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা প্লাস্টিড, এগুলো হচ্ছে উন্নত, যত উন্নত হইতে থাকবে এগুলো আমরা পাবো, কিন্তু যেহেতু এরা আদি প্রকৃতির, অনুন্নতিতে রাইবোজোম ছাড়া বাকি কোনোটাই থাকতেছে না। এরপর আমরা চলে যাই এটা কোষ বিভাজন প্রক্রিয়াটা কি। কোষ বিভাজনটা হচ্ছে দ্বিবিভাজন মানে আমরা কিভাবে বলতে পারি, ধরো জাস্ট একটা কোষকে আমরা দুই ভাগ করে দিলে দুইটা নতুন কোষ তৈরি হবে, এটাকে আমরা বলি দ্বিবিভাজন বা বাইনারি ফিশন। হ্যাঁ, সো এইটাকে আমরা অনেক সময় অ্যামাইটোসিস প্রক্রিয়াও বলি, অ্যামাইটোসিস। সো অ্যামাইটোসিস, দ্বিবিভাজন বা বাইনারি ফিশন, যে নামটাই বলুক না কেন, এইটা হচ্ছে তোমাকে চিনতে হবে। অনেক সময় যে কাজটা করে আমরা দেখাবো পরবর্তীতে, উদ্দীপকে তোমাকে বলে দিবে যে এমন একটা জীব, যেই জীবটা দ্বিবিভাজন প্রক্রিয়ায় তার বৃদ্ধি ঘটায় বা তার বংশবৃদ্ধি ঘটে বা কোষ বিভাজন ঘটে, অথবা তোমার দ্বিবিভাজন না বলে বাইনারি ফিশনও বলতে পারে, আবার অ্যামাইটোসিসও বলতে পারে। সো যে প্রক্রিয়াটাই বলুক, নামটা তোমাকে জানতে হবে এবং এই যে ইনফরমেশনটা মনেরা রাজ্যকে ডিফাইন করার জন্য এই ইনফরমেশনটা বেশ গুরুত্বপূর্ণ, তার কারণ এইটা স্পেসিফিক্যালি মনেরা রাজ্যকেই হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করে, দ্বিবিভাজন বা বাইনারি ফিশন এই বিষয়টা। তাহলে এই থেকে আমরা কোষ বিভাজন কেমন হয় সেটাও বুঝে গেলাম। তারপরে হচ্ছে খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণটা মূলত শোষণের মাধ্যমে ঘটে এবং এরা সাধারণত নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না। বাট একটা স্পেসিফিকের কথা যদি আমরা বলি, যেমন নীলাভ, সবুজ, শৈবাল। সবুজ কথাটা শুনেই বুঝতে পারতেছো এটার মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে। সো যেহেতু ক্লোরোফিল আছে, এই নস্টকটা মানে আমরা বলতেছি মোস্ট অফ দ্য, মানে ধরো কেউই পারে না এক্সেপ্ট নস্টকের মতো যারা, মানে নস্টকের কথাই যদি আমরা স্পেসিফিক্যালি বলি, নীলাভ, সবুজ, শৈবাল, এইটা হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, বাট বাকি কেউই মোস্টলি পারবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেই জীবটার কথা আমরা এখান থেকে বলবো এই মনেরা রাজ্যে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়া দিয়ে আমরা মোটামুটি এই মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলোকে ডিফাইন করতে পারি। সো ব্যাকটেরিয়ার কথা বললাম, নীলাভ, সবুজ, শৈবালের কথা বললাম, আর এই টোটাল স্ট্রাকচারটা ধরেই আমরা মোটামুটি মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো কভার করে ফেললাম। তারপরে চলো আমরা একটু ঝটপট প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো দেখে ফেলি। তো আমরা অ্যাকচুয়ালি এখন আস্তে আস্তে উন্নত হচ্ছি, রাইট? সো প্রোটিস্টা রাজ্যের কথা তুমি এখান থেকে দেখো যে ক্রোমাটিন বস্তু তো থাকবেই, মানে আমরা হচ্ছে প্রথমে রাজ্যের কথা বললাম, তারপরে কোষের গঠনের কথায় চলে যাচ্ছি যে কোষ কি কি জিনিস দিয়ে গঠিত হয় বা কোষে অ্যাকচুয়ালি কি কি জিনিস থাকতেছে। ক্রোমাটিন বস্তু থাকতেছে, আগেও ছিল, তাহলে নতুন করে ভাইয়া কি আসছে? নতুন করে ভাইয়া এখান থেকে নিউক্লিয়ার পর্দা আসছে, যেটা এর আগের মনেরা রাজ্যতে ছিল না। কেন ছিল না ভাইয়া? কারণ মনেরা রাজ্যটা আদিকোষী, বাট প্রোটিস্টা রাজ্যটা ধীরে ধীরে এখান থেকে উন্নত হচ্ছে,
তারও আগের মতোই ক্রোমাটিন বস্তু আছে, কিন্তু এটা ছড়ায় ছিটায় নাই, একটা সুন্দর আবদ্ধ জায়গায় নিউক্লিয়ার পর্দা দিয়ে আবৃত অবস্থায় আছে। সো তুমি একটু জাস্ট চিন্তা করো যে তোমাকে যদি বলি তোমাকে আমি একটা গিফট দিলাম, জাস্ট কোনো কিছু ছাড়া, কোনো র্যাপিং পেপার বা কোনো গিফটের পেপার দিয়ে এই জিনিসটাকে না মোড়া এমনি দিয়ে দিছি, এইটা কি বেশি তোমার ভালো বা উন্নত বা প্রিমিয়াম মনে হবে, নাকি যেটা একটু সুন্দর করে র্যাপিং করে গিফট পেপার দিয়ে সুন্দর করে মোড়ায় টোড়ায় দিছে সেটা তোমার কাছে বেশি প্রিমিয়াম বা ভালো মনে হবে? অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে গিফট পেপার দিয়ে যে সুন্দর করে র্যাপ করে প্যাকিং করে দিছে সেটা সুন্দর, রাইট? সো নিউক্লিয়ার বস্তুটা জাস্ট ছড়ানো আছে, এটা উন্নত না। নিউক্লিয়ার বস্তু যখন আবৃত অবস্থায় থাকবে একটা জায়গায় সুন্দর করে, তখন সেটাকে আমরা বলবো যে এটা উন্নত বৈশিষ্ট্য। সো প্রোটিস্টা রাজ্য থেকে সেই উন্নত বৈশিষ্ট্যটা কিন্তু শুরু হয়ে যায়। তারপরে সকল ধরনের অঙ্গাণু থাকে, মানে এর আগে আমরা দেখছি ধরো মাইটোকন্ড্রিয়া থাকে না, প্লাস্টিক থাকে না, বাট এখানে এসে আমরা দেখতেছি যে সবগুলো অঙ্গাণুই থাকতেছে। সো মনের রাজ্যতে থাকতেছে শুধু রাইবোজোম, যেটা দিয়ে প্রোটিন তৈরি হয়, বাট এই জায়গায় আমরা মোটামুটি সবগুলাই পাচ্ছি। তারপরে দেখো এর আগে আমরা মনের রাজ্যে দেখছি শুধুমাত্র এককোষী হইতে পারতো, কিন্তু এখানে এসে আমরা দেখতেছি এটা বহুকোষীয় হইতে পারে, তবে কিছু কিছু জীব এককোষীয় হইতে পারে। তাইলে আমরা আস্তে আস্তে উন্নত বৈশিষ্ট্যগুলোর দিকে কিন্তু যাচ্ছি। তারপরে এবার আসো যে আমরা কোষের গঠন দেখলাম, তাহলে কোষের বিভাজন কিভাবে হয়? আমরা এর আগে দেখছি অ্যামাইটোসিস প্রক্রিয়া, তাই না? মানে জাস্ট একটা কোষ দুই ভাগ হয়ে যাবে। আর এইখান থেকে আমরা দেখতেছি মাইটোসিস প্রক্রিয়া। মাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে দুইটা কোষ তৈরি হয়, যেগুলোর ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আচ্ছা, তাহলে এইখান থেকে অযৌন প্রজনন যেটা হবে, সেই অযৌন প্রজনন, দেখো এর আগে কিন্তু যৌন অযৌন কোনো কথাই আসে নাই, কারণ ওইটা ছিল শুধু অ্যামাইটোসিস, একটা কোষ দুই ভাগ হয়ে যাবে, এছাড়া কোনো ওয়ে নাই। এখানে অযৌন জননও হইতে পারে, যৌন জননও হইতে পারে। যৌন জননটা হইলে সেটা হবে কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে, আর অযৌন প্রজনন হইলে সেটা হবে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এই হচ্ছে তোমার দুইটা তার কোষ বিভাজন বা প্রজনন প্রক্রিয়ার দুইটা টাইপ। এখন অযৌন প্রজননে আসলে কি হয় আর যৌন প্রজননে আসলে কি হয়? অযৌন প্রজননে কোনো জনন কোষ বা এখান থেকে কোনো ধরনের মানে যৌন জনন আর অযৌন জননের বেসিক পার্থক্যটাই হচ্ছে যে এইখানে কোনো ধরনের জনন কোষের মিলন এরকম কোনো কিছু আসবে না, বাট তোমার যৌন প্রজননে অলওয়েজ বিপরীত ধর্মী দুইটা জনন কোষের সম্মিলনের একটা বিষয় চলে আসে। তাহলে অযৌন প্রজননে হচ্ছে তোমার যে একদম মাতৃকোষটা থাকে, ডিরেক্ট ওই মাতৃকোষটা থেকেই হচ্ছে নতুন করে আরেকটা জীব তৈরি হয়, ওইখান থেকে কোনো ধরনের মাঝখানে জনন কোষের প্রয়োজন হয় না, এবং সাধারণত দেহকোষ থেকেই তোমার নতুন আরেকটা জীব তৈরি হয়ে যায়। আর কনজুগেশন বা যৌন প্রজননে সাধারণত জনন কোষ তৈরি হয়, সেই জনন কোষগুলোর থেকেই পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নতুন আরেকটা জীব তৈরি হয়। সো সেই যৌন প্রজননের আমরা জানি হচ্ছে তোমার মিওসিস কোষ বিভাজন হইতে পারে, যেটা আরও উন্নত হইলে দেখবো, যেটা আমরা পড়ি অনেক বেশি। কিন্তু কনজুগেশন যেটা, সেই কনজুগেশনটা হচ্ছে একটু নিম্ন প্রকৃতির বা আমরা বলতে একটু অনুন্নত ধরনের যৌন প্রজনন। এবং যেহেতু এটা একটু যৌন প্রজননের মধ্যেও যদিও অনুন্নত, তাইলে এটার মধ্যে ভ্রূণ ঘটিত হবে না। ভ্রূণ কি? ধরো আমাদের মানব যে ভ্রূণ হয়, যে আমাদের পিতার জননকোষ, মাতার জননকোষ, শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়, নিষেক প্রক্রিয়া হয়, তারপরে জাইগোট তৈরি হয়, তারপরে ভ্রূণ তৈরি হয়। কিন্তু এইখানে এরকম কোনো ভ্রূণ তৈরি হবে না। ভ্রূণটা আসলে কি? ভ্রূণটা হচ্ছে ধরো মানব ভ্রূণের কথাই যদি আমরা বলি, মানুষের একটা গঠনের খুব ছোট্ট একটা স্ট্রাকচার, যেটা জাইগোট থেকে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তৈরি হয়। বাট এইখানে সেরকম ভ্রূণ গঠিত হবে না। আমরা সামনের দিকে যত আগাবো দেখবো ভ্রূণও গঠিত হবে, এবং এই যৌন প্রজনন প্রক্রিয়াটা আরও উন্নত ধরনের যৌন প্রজনন প্রক্রিয়া হবে। তো খাদ্য গ্রহণ পদ্ধতিটা কিভাবে হইতে পারে? শোষণ গ্রহণ অথবা ফটোসিনথেটিক পদ্ধতি। ফটোসিনথেটিক মানে হচ্ছে সালোক সংশ্লেষণ পদ্ধতি। সো অ্যামিবা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার একটা জীব, যেটা হচ্ছে বেশি পরিমাণে পরীক্ষাতে তোমার উদাহরণ হিসেবে আসে। তারপর হচ্ছে প্যারামেসিয়ামের কথা, তারপর হচ্ছে এককোষী ডায়াটম এবং বহুকোষী শৈবাল। তাহলে দেখো এখান থেকে আমরা শৈবালের কথা যখন বলতেছি তখন সেটা বহুকোষী হবে। এবং ফটোসিনথেটিক যারাই হবে, যাদের মধ্যে ক্লোরোফিল থাকবে বা যারা সবুজ রঙের হবে, তারা মূলত হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করতে পারবে, আর যাদের ক্লোরোফিল থাকবে না তারা খাবারটা তৈরি করতে পারবে না। এটা হচ্ছে মোটামুটি আমাদের প্রোটিস্টার একটা বেসিক কনসেপ্ট। সো এই প্রোটিস্টার যে কনসেপ্টটা, এই জায়গা থেকে তারপরে আমরা চলে যাব সুন্দর করে
ফানজাই, আমাদের 3 নম্বর যে রাজ্যটা সেইটাতে। আচ্ছা, ফানজাইয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে গাঠনিক বৈশিষ্ট্যটা কোষে সেটা হচ্ছে তাদের মাইসেলিয়াম। এই মাইসেলিয়াম নামক একটা সুতার মতো অংশ দিয়ে তাদের দেহটা গঠিত হয়। সুতার মতো অংশ বলতে এটা একটা তোমার সূত্রাকৃতির অংশ, যেটা একটার সঙ্গে আরেকটা এরকম প্যাঁচায় প্যাঁচায় তারপরে পুরো একটা গঠন তৈরি করে। তাহলে মাইসেলিয়াম হচ্ছে একটা সূত্রাকৃতির অংশ, যে সূত্রাকৃতির অংশ দিয়েই এদের পুরো দেহটা গঠিত হয়। সো ফানজাই বা ছত্রাক যে রাজ্যের অন্তর্ভুক্ত, তার একটা মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে মাইসেলিয়াম। মাইসেলিয়াম নামক সূত্রাকৃতির একটা অংশ থাকবে, যেটা দিয়ে তার দেহ গঠন হবে। আচ্ছা, এইখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে। দেখো আস্তে আস্তে আমরা একটু যেহেতু উন্নত যাচ্ছি, জিনিসগুলো জটিল হচ্ছে। কোষ প্রাচীর আমরা জানি, তাই না, যে কোষের সবচেয়ে বাহিরের যেই স্তরটা, এবং এটা একটা জড় স্তর, তাই না, জড়, তার মানে এটার মধ্যে কোনো জীবিত ধর্ম এখানে থাকতেছে না, জড় বৈশিষ্ট্য মূলত এটা। ফানজাই বা ছত্রাকের কথা যখন আমরা বলি, তাদের কোষ প্রাচীরে একটা বিশেষ পদার্থ থাকে যেটাকে বলে কাইটিন। কাইটিনটা খুব শক্ত হয়, এবং এই কাইটিনের কারণে ছত্রাকের কিন্তু রেজিস্ট্যান্স বা পরিবেশের বিভিন্ন যেই বিরূপ যেই প্রভাবগুলো, সেটা তাপ বলো, তারপর হচ্ছে তোমার অন্যান্য যে কোনো কিছুর কথাই বলো, এইটা খুব একটা ছত্রাককে এফেক্ট করে না, ছত্রাক এটা দ্বারা প্রভাবিত হয় না। তাহলে ছত্রাকের কোষ প্রাচীরের কাইটিনটা কিন্তু তাকে পরিবেশের বিভিন্ন রকমের আঘাত থেকে বলি বা বিরূপ প্রভাব থেকে বলি রক্ষা করে। সো কোষ প্রাচীরে কাইটিন থাকার কারণে তারা একটু এক্সট্রা দৃঢ়তা পায়, হ্যাঁ, তাদের মধ্যে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স তৈরি হয়। এই কারণে ছত্রাক জাতীয় যে রোগগুলো আমাদের হয় সেগুলো একটু দূর করাও মাঝে মাঝে কঠিন হয়ে যায়। আচ্ছা, তবে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, আমরা এর আগেরগুলোতে দেখছি যে তারা সালোক সংশ্লেষণেও খাবার তৈরি করতে পারে, আবার সালোক সংশ্লেষণ ছাড়াও খাবারটা গ্রহণ করেও তারা হচ্ছে তোমার মোটামুটি তাদের খাদ্য যে গ্রহণের প্রক্রিয়া সেটা চালায় যেতে পারে। কিন্তু ফানজাইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের কারোর মধ্যে এই ক্লোরোপ্লাস্টটা থাকবে না। যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকবে না, এইটা ডিরেক্টলি এই জায়গাটায় এফেক্ট করবে, মানে তাদের খাদ্য গ্রহণের পদ্ধতিতে সালোক সংশ্লেষণের কোনো অস্তিত্ব থাকবে না, কোনোভাবেই তারা সালোক সংশ্লেষণ করতে পারবে না। তাহলে সালোক সংশ্লেষণ ওদের জন্য বাদ। যেহেতু সালোক সংশ্লেষণটা বাদ, তাইলে তাদের খাবারটা যারা সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন করে খাদ্য, মানে উদ্ভিদ বা অন্যান্য যে কোনো আরও বিষয় আছে, যেমন মৃতজীবী যদি হয়, মৃতজীবী মানে হচ্ছে যে পচন মারা যাওয়ার পরে কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ, সেগুলোর মধ্যে গিয়েও কিন্তু ছত্রাকটা জন্মায়, বা তারা পরজীবীও হইতে পারে। পরজীবী মানে হচ্ছে যে তারা অন্য কোনো পোষক দেহে গিয়ে অবস্থান করে সেখান থেকে তার খাবার বা বেঁচে থাকার জন্য যা যা কিছু দরকার সেগুলো হচ্ছে সে সেখান থেকে গ্রহণ করবে। সো এই হচ্ছে আমাদের মৃতজীবী বা পরজীবীর হচ্ছে বেসিক কনসেপ্ট। আর মূলত তাদের সালোক সংশ্লেষণ হবে না। কেন হবে না? কারণ তাদের কোষে কোনো ক্লোরোপ্লাস্ট নাই। এই হচ্ছে জাস্ট বেসিক কথাবার্তা। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ফিচারের কথা বললে, মাইসেলিয়াম নামক সুতার মতো অংশ দিয়ে দেহ গঠন হবে এবং কোষ প্রাচীরে কাইটিনটা থাকবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ফিচার। আচ্ছা, এরপরে আসা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে তারা বংশ বৃদ্ধি করে থাকে। আচ্ছা, কোষ বিভাজনের মধ্যে যদি হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়, স্পোর কি? স্পোরের কথা যদি আমরা বলি, ধরো ছত্রাকের এখানে স্পোরঞ্জিয়ামের ভিতর থেকে, মানে হচ্ছে স্পোর যেখানে থাকে সেটাকে বলে স্পোরঞ্জিয়াম। তারপর সেখান থেকে কতগুলো স্পোর বের হয়, সেই স্পোরগুলাই পরবর্তীতে এই স্পোরগুলা থেকে পরবর্তীতে তোমার নতুন ছত্রাক তৈরি হইতে পারে। তার মানে এদের যেই প্রজননের প্রক্রিয়া বা বিভাজনের যে প্রক্রিয়া সেটা মূলত হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে হয়ে থাকে। তো স্পোরটা কিন্তু আগের থেকে যে কনজুগেশনের যে প্রসেসটা বলছি সেটা থেকে স্পোর তৈরির প্রক্রিয়াটা আর একটু উন্নত প্রক্রিয়া। ইস্টের কথা আমরা বলতে পারি পেনিসিলিয়াম এবং মাশরুম। সো ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, এই ইম্পর্টেন্ট তিনটা উদাহরণ একটু মনে রাখতে হবে আমাদেরকে। এগুলো উদ্দীপকে আমাদেরকে খুব বেশি হেল্প করবে। যদি আমরা এদের ছবিগুলোও দেখতে হবে কিন্তু, কারণ ছবি দিয়েও অনেক সময় প্রশ্নগুলো আসে, যার কারণে আমাদের উদাহরণ এবং হচ্ছে তার পাশাপাশি এদের দেখতে কেমন হয়, আকৃতি গঠন কেমন হয় সেটাও একটু আমাদেরকে জানতে হবে। এবং বিশেষ করে মাইসেলিয়াম এবং কাইটিনের যে বৈশিষ্ট্যটা সেটা আমাদেরকে মাস্ট মনে রাখতেই হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ফানজাইয়ের বৈশিষ্ট্যটার কথা আমরা বললাম। তারপরে হচ্ছে আমরা চলে যাব প্ল্যান্টি, বা যেটাকে আমরা উদ্ভিদের কথা বলি আমরা। সো
প্ল্যান্টই বা উদ্ভিদের যেই টোটাল রাজ্যটা, উদ্ভিদগুলা যেই রাজ্যের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে মোটামুটি অনেক উন্নত। কারণ উন্নত কেন? আমরা জানি আমাদের এক কোষ হয়, তারপরে অনেকগুলো কোষ আসলে সেটা বহুকোষী হয়। বহুকোষীর মধ্যে আবার যদি তোমার অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি করতে পারে, অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি করতে পারে, অঙ্গের পর একটা তন্ত্র তৈরি হইতে পারে। এভাবে কিন্তু আমরা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই, তাই না? দেহের গঠনের কথা বলে এককোষী, বহুকোষী, বহুকোষীর মধ্যে অনেকগুলো কোষ মিলে যদি একই কাজ করে সেটাকে আমরা বলি টিস্যু। তারপরে টিস্যুর পরে চলে আসে হচ্ছে তোমার অঙ্গ, অঙ্গর পরে চলে আসে তন্ত্র। সো এই যে এক একটা স্টেপ বাই আমরা স্টেপ আগাচ্ছি, এটা কিন্তু উন্নত হচ্ছি আমরা, কাজগুলো আরও সফিস্টিকেটেড হচ্ছে। সো প্ল্যান্টটির মধ্যে আমরা বিভিন্ন কাজের জন্য স্পেসিফিক্যালি কিছু উন্নত টিস্যু বা টিস্যু তন্ত্র দেখতে পাই, ঠিক আছে? সো উন্নত টিস্যুটার জন্যে বা টিস্যু তন্ত্রের জন্যে এই প্ল্যান্টটি কিন্তু আগেরগুলা থেকেও আরও বেশি উন্নত। এবং আমরা যেগুলো বলছি তোমার, সেটা হচ্ছে অবশ্যই ইউক্যারিওটার বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটা পড়বেই, নিউক্লিয়াসটা সুগঠিত। সো নিউক্লিয়াস যেহেতু একবার সুগঠিত হয়ে গেছে, সেটা নিয়ে আর আমরা কথা বলতেছি না। স্পেসিফিক যে বৈশিষ্ট্যগুলো আছে, যেগুলো তোমার পরীক্ষার খাতায় থাকা লাগবে, সেগুলো নিয়ে কথা বলতেছি। আমরা বিভিন্ন কাজের জন্য উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান থাকতেছে। সো এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স প্ল্যান্টটি এই জগৎটার বা এই রাজ্যটার জন্যে। তারপরে আমরা বলছি স্ত্রী জনন অঙ্গ হিসেবে। তাইলে দেখো, এতক্ষণ কিন্তু আমরা কারোর কোনো বিশেষ জনন অঙ্গের কথা বলি নাই, বাট এইখানে যদি আমরা একটা জননাঙ্গের কথা বলি, যে স্ত্রী জননাঙ্গ মানে হচ্ছে, তার মানে এখানে লিঙ্গ ভেদ আছে, তাই না? ব্যাকটেরিয়া, পুরুষ ব্যাকটেরিয়া স্ত্রী ব্যাকটেরিয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না, কারণ তার তো এখানে লিঙ্গ আলাদা করার কোনো ওয়েই নাই। বাট এইখানে দেখো, এই যে আমরা লিঙ্গকে আস্তে আস্তে আলাদা করতে পারতেছি একটা জননাঙ্গের বেসিস দেয়। স্ত্রী জননাঙ্গটা আর্কিগোনিয়াম। তো যাদের আর্কিগোনিয়াম যেই উদ্ভিদটা থাকবে সেটা হচ্ছে স্ত্রী, আর যেই উদ্ভিদটা আর্কিগোনিয়াম থাকবে না সেটা হচ্ছে তোমার মানে স্ত্রী না। মানে এখানে লিঙ্গ ভেদটা আসতেছে। এই লিঙ্গ ভেদ করতে পারার যে বৈশিষ্ট্যটা, এটাও কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্য। তারপর আমরা কোষ বিভাজনে চলে আসি। এটার মধ্যে অলওয়েজ উন্নত কোষ বিভাজন মানে মাইটোসিস প্রক্রিয়াও হইতে পারে, মিওসিস প্রক্রিয়াও হইতে পারে। এখানে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের তোমার অঙ্গজ প্রজনন হয়, আরও অনেক ধরনের প্রজনন হতে পারে, বাট যৌন প্রজনন হলে কিন্তু সেটা মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে হবে। এবং মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে এখানে নিষেক প্রক্রিয়া হবে। নিষেক প্রক্রিয়ার পরে ভ্রূণ গঠিত হবে। একটু মনে করার চেষ্টা করো তো, প্রোটিস্টা যেটার মধ্যে আমরা ছিলাম, সেখানের মধ্যে আমরা বলছিলাম যে কোনো ধরনের ভ্রূণ গঠিত হয় না। দেখো, আমি বলছিলাম যে ভ্রূণ এটা একটা উন্নত বৈশিষ্ট্য। সো ভ্রূণ যেহেতু গঠিত হয় না, এটা একটা অনুন্নত বৈশিষ্ট্য। ভ্রূণটা গঠিত হচ্ছে কোথায়? আমরা যদি দেখি, ভ্রূণটা গঠিত হচ্ছে আমাদের এই উদ্ভিদ বা প্ল্যান্টটি থেকে। সো প্ল্যান্ট বা প্ল্যান্টটি যেটাই বলি না কেন, এখানে ভ্রূণ গঠিত হয়, যেটা থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়। তাহলে কি হয়? প্রথমে এখান থেকে আমাদের ডিম্বাণু এবং শুক্রাণু, ডিম্বাণু শুক্রাণু বা আমরা যদি বলি পুংগ্যামেট, তার সঙ্গে যুক্ত হয় স্ত্রী গ্যামেট, এবং সেই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলে তৈরি করে হচ্ছে, মিলিত হয় যখন, তখন নিষেক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় জাইগোট। নিষেক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় জাইগোট। এই জাইগোটটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সে ভ্রূণ গঠন করে। সো এই হচ্ছে আমার পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মিলিত হইল, নিষেক প্রক্রিয়ার মাধ্যমে জাইগোট তৈরি হইল, জাইগোটটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ভ্রূণ তৈরি হইল। এই হচ্ছে তোমার একদম বেসিক ভ্রূণ তৈরি হওয়ার যে প্রসেসটা। সো ভ্রূণ একটা উন্নত বৈশিষ্ট্য, এই প্রসেসটার মাধ্যমে মূলত ভ্রূণ গঠন হয়ে থাকে। তাহলে আমরা যদি দেখি, এখান থেকে উদ্ভিদের নিষেকের ফলে ভ্রূণ গঠিত হয়, যেটা থেকে নতুন উদ্ভিদ পরবর্তীতে তৈরি হবে। খাদ্য গ্রহণের পদ্ধতিটা অবশ্যই উদ্ভিদগুলো যেহেতু তাদের কোষে কি থাকে, বিশেষ করে যদি আমরা এখানে একটু বলি, এখানে অবশ্যই কি থাকতে হবে? ক্লোরোপ্লাস্ট থাকতে হবে। ক্লোরোপ্লাস্ট থাকে, এবং এই ক্লোরোপ্লাস্টটা যেহেতু থাকে, ক্লোরোপ্লাস্ট থাকার কারণে এরা স্বভোজী হয়, কারণ তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে।
যেহেতু তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, খাবারের জন্য তাদেরকে অন্য কারোর উপরে নির্ভর করতে হয় না, তাই তারা স্বভোজী। এবং অবশ্যই উন্নত যে কোনো সবুজ উদ্ভিদের কথাই আমরা প্ল্যান্টি জগতের মধ্যে ফেলে দিতে পারি। ফাইনালি আমরা যদি চলে আসি, আমরা এই অ্যানিমেলিয়া জগৎটাতে চলে আসব। সবচেয়ে উন্নত যেটা ইউক্যারিওটের মধ্যেও সবচেয়ে উন্নত, সেটা হচ্ছে তোমার এই অ্যানিমেলিয়া। এর আগে আমরা যেটা বলছি যে উন্নত টিস্যু বা টিস্যুতন্ত্র থাকে, বাট এইখানে আমরা যদি বলি এদের বিভিন্ন কাজের জন্য জটিল টিস্যুতন্ত্র থাকে। এর আগে আমরা জাস্ট উন্নতর কথা বলছি, টিস্যু বা টিস্যুতন্ত্র থাকে, আর জটিল টিস্যুতন্ত্র থাকে হচ্ছে মূলত আমাদের মতো যারা প্রাণী। যেমন টিস্যুতন্ত্রের কথা ভাই কেমনে কি, ধরো পরিপাক, খাবার খাইলাম, পরিপাকের জন্য পরিপাকতন্ত্র, তাই না? তারপরে হচ্ছে আমার দেহের কার্যক্রমের সমন্বয় করার জন্য আমার ব্রেইন, স্নায়ুতন্ত্র। আমার দেহে রক্ত সঞ্চালন করার জন্য আমার হৃৎপিণ্ড আছে, আমার বিভিন্ন রক্তবাহিকা আছে। এই টোটাল সিস্টেমটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। আমার দেহ থেকে ময়লা আবর্জনা বের করে দেওয়ার জন্য রেচনতন্ত্র। এই যে কতগুলো খুবই ভাইটাল সিস্টেম আছে আমাদের বডিতে, যেগুলো খুবই কমপ্লেক্স, জটিল। এই টিস্যুতন্ত্রগুলাই কিন্তু এই উন্নত অ্যানিমেলিয়াদের বৈশিষ্ট্য। তুমি যদি বিড়ালের কথা বলো, বাঘের কথা বলো, গরু ছাগল যাদের কথাই বলো, মোরললেস সবারই কিন্তু এই ধরনের টিস্যুতন্ত্র বিদ্যমান। হয়তো বা কারোরটা অনেক উন্নত, কারোরটা একটু কম উন্নত, সেটা ডিফারেন্ট, বাট প্রত্যেকেরই জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান থাকতেছে। জড়কোষ প্রাচীর নাই, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, উদ্ভিদেরও কিন্তু কি আছে, উদ্ভিদেরও যদি আমরা একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলতাম, তাইলে এখান থেকে আমরা কোষ প্রাচীরের কথাটা বলতাম। বাট আমাদের প্রাণীদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের কোনো কোষ প্রাচীর থাকবে না, প্লাস্টিড থাকবে না, ক্লোরোপ্লাস্টের তো প্রশ্নই আসে না, যার কারণে এরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারবে না। কোষ প্রাচীর নাই, প্লাস্টিড নাই, কোষ গহ্বরটা থাকে না, থাকলেও খুবই ছোট হবে। ঠিক আছে, থাকে না, থাকলেও খুবই ছোট হবে। তাইলে এই হচ্ছে মূলত কোষীয় গঠনের বৈশিষ্ট্য, যেটা অ্যানিমেলিয়া জগৎ বা অ্যানিমেলিয়া রাজ্যের জন্য আমরা যদি বলি, রাজ্য এর জন্য প্রযোজ্য। কোষ বিভাজন প্রক্রিয়াটা মূলত যৌন প্রজননটাই হচ্ছে মূল। যেহেতু এখানে লিঙ্গভেদ আছে, পুরুষ নারী বা পুরুষ স্ত্রী, এবং তাদের মধ্যে থেকে এই যে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট আসবে, সেটা নিষেক হবে, তারপরে জাইগোট, তারপরে ভ্রূণ। এই যে প্রসেসটা, এটা হচ্ছে মূলত যৌন জননের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে। মিওসিস প্রক্রিয়ায়, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে তাদের জনন কোষ তৈরি হয়, এবং হ্যাপ্লয়েড পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের কথা আমরা বলছি, মিলিত হয়ে জাইগোট তৈরি করে। ঠিক আছে, সো জাইগোট তৈরির প্রক্রিয়াটা হচ্ছে মূলত পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মিলিত হবে, মিলিত হয়ে তারা জাইগোট গঠন করবে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে। এই হচ্ছে তাদের কোষ বিভাজনের পদ্ধতি, যেটার সাথে কিছুটা তোমার উদ্ভিদের কিন্তু মিল আছে। তারপরে খাদ্য গ্রহণের প্রক্রিয়া, অবশ্যই এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ এই যে প্লাস্টিড নাই। তাহলে তারা নিজের খাবার যদি নিজে তৈরি করতে না পারে, অন্য কারোর উপরে নির্ভর করতে হয়, যার কারণে এদেরকে আমরা হেটেরোট্রফিক বলি। এরা খাদ্য গলাধকরণ করে, গিলে খায়। হ্যাঁ, তারপরে চাবায়ও খাইতে পারে। এবং হজম প্রক্রিয়াটা, মানে পরিপাক প্রক্রিয়াটা একটা জটিল প্রসেসের মাধ্যমে খাবারটা পরিপাক হয়, বিভিন্ন এনজাইম সম্পর্ক থাকে, এবং বিভিন্ন অঙ্গতন্ত্র কিন্তু এটাতে হেল্প করে। সো খাদ্যটা যেটা জটিল হয়, সেটাকে আগে আমরা সরল খাদ্যে রূপান্তর করি পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে। রয়্যাল বেঙ্গল টাইগার, মানুষ, বিড়াল, গরু, ছাগল সবগুলাই হচ্ছে এই অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত সবচেয়ে উন্নত জগৎ। এই হচ্ছে টোটাল আমরা যে ওভারভিউটা দিলাম টেবিল আকারে জিনিসটাকে, যাতে করে তুমি স্ট্রাকচারালি ইনফরমেশনগুলোকে মনে রাখতে পারো এবং একটার সাথে আরেকটাকে একটু কম্পেয়ার করতে পারো এই তোমার হচ্ছে ইনফরমেশনগুলো বা স্ট্রাকচারের বেসিসে। তাতে করে কি হয়, তুমি যখন একটার সঙ্গে আরেকটা তুলনা করতে পারছো, দুইটা জায়গায় লাভ হচ্ছে। একটা হচ্ছে ইনফরমেশনটা তোমার মাথায় তুলনা আকারে যখন থাকে, তখন তুমি একটার সঙ্গে আরেকটাকে মিলায় ফেলবা না, একটার সঙ্গে আরেকটাকে গোলায় ফেলবা না, যেটা তোমাকে পরীক্ষায় ইনফরমেশনটা সঠিকভাবে মনে রাখতে হেল্প করবে। আরেকটা জায়গায় হেল্প হবে কোথায়, একটু পরে দেখবা প্রশ্ন আসবে, এই রাজ্যের সাথে এই রাজ্যের তুলনা করো, এই রাজ্য উন্নত নাকি এই রাজ্য উন্নত। এই যে তুলনা করতে যাওয়া, যখনই তুলনা করতে গেলেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এইরকম স্ট্রাকচার্ড ইনফরমেশনগুলো তোমার লাগবে। যে ওর কোষের গঠন এইটা, তাহলে ওর কোষের গঠন কি, ওর কোষ বিভাজন এইটা, ওর কোষ বিভাজন কি, ওর খাদ্য গ্রহণের পদ্ধতি এটা, ওর খাদ্য গ্রহণের পদ্ধতি কি। এই যে তোমার তুলনাটা যখন মাথায় থাকবে একদম স্ট্রাকচার একটা ইনফরমেশনের বেসিসে, তখন কিন্তু তুমি বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে, যেহেতু
তার কোষের নিউক্লিয়াসটা আদি প্রকৃতির আর এটা উন্নত প্রকৃতির। কেন? কারণ ওইটাতে হচ্ছে ধরো তোমার নিউক্লিয়ার পর্দা নাই, ওইটাতে আছে, তাহলে এটা উন্নত, ওইটা অনুন্নত। তারপরে হচ্ছে তোমার কোষ বিভাজনের প্রক্রিয়া, একজনেরটা হচ্ছে ধরো অযৌন প্রজননে যা বংশবৃদ্ধি ঘটে বা অ্যামাইটোসিসের মাধ্যমে ঘটে, তাহলে না, এটা তো অনুন্নত। উন্নত হচ্ছে যৌন প্রজনন, হ্যাঁ, যেখানে পুং গ্যামেট সুই গ্যামেট তৈরি হবে, সেটা আরও উন্নত। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা বলতেছি, তুলনামূলক আলোচনাটা যেহেতু তোমার পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, আমি আবারও বলছি, তোমার গত 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই 5টা রাজ্য থেকে 20 বারের বেশি প্রশ্ন আসছে। এবং যেহেতু কুমিল্লা বোর্ডে প্রত্যেকবার আসতেছে, বাকি সবগুলো বোর্ডে প্রতি 7 বছরে 3 থেকে 4 বারই এই প্রশ্নগুলো আসছে। সো তোমার জন্য এই পার্টটা থেকে প্রশ্ন পারাটা, প্র্যাকটিস করাটা মোস্ট ইম্পর্টেন্ট। চলো এবার আমরা একটু বোর্ড প্রশ্নের অ্যানালাইসিসে চলে যাই, যে এই জায়গা থেকে কেমন বোর্ড প্রশ্ন আসে। একটু ছবিগুলো আমরা দেখে ফেলি, যেহেতু ছবিগুলোও তোমাদের উদ্দীপকের জন্য লাগবে। মনারা রাজ্যের ছবি, প্রোটিস্টা রাজ্যের ছবি, বা অ্যামিবা, ব্যাকটেরিয়া, ফানজাইয়ের মধ্যে মাশরুম, একটা উদ্ভিদ, আর ফাইনালি হচ্ছে অ্যানিমিলিয়ার রয়্যাল বেঙ্গল টাইগারের একটা ছবি, বা এরকম আরও অনেক ছবি আসতে পারে, তোমার পাখির ছবি আসতে পারে, দোয়েল পাখি, বা অন্য যে কোনো অনেক ছবি এখানে আসতে পারে। সো প্রথমেই আমরা চলো এখান থেকে কিছু বোর্ড প্রশ্ন দেখি, যে বোর্ড প্রশ্নগুলো দেখলে তুমি মোটামুটি বুঝতে পারবা যে প্রশ্নগুলো আসলে কেমন, কিভাবে আসতেছে। এই প্রশ্নটার দিকে যদি আমরা প্রথমে একটু তাকাই, আমরা এই প্রশ্নগুলোকে টাইপ আকারে ভাগ করছি, যাতে তুমি এখান থেকে এই টাইপগুলা কেমন হয়, মানে কি কি টাইপের প্রশ্ন আসে প্রত্যেকটা টপিক থেকে, সেটা তুমি একটু বুঝতে পারো। প্রথমে টাইপ 1 যদি আমরা একটু দেখি, উদ্দীপকে ছবি দেয়া থাকবে। তাই আমি যে তোমাদেরকে একটু আগে ছবিগুলো দেখাইলাম আর বললাম যে ছবিগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে, কারণ কোনটার গঠন কি, বা কোনটা কোন রাজ্যের জীবের গঠন কেমন হয়, সেটা কিন্তু আমাদেরকে ছবিগুলো দেখেও অনেক সময় বুঝতে হবে। সো আমরা প্রথমেই যে উদ্দীপকের ছবি দেওয়া থাকবে এরকম কিছু বোর্ড প্রশ্ন দেখি। এখান থেকে আমরা ময়মনসিংহ বোর্ডের 2024 সালের একটা প্রশ্ন দেখতেছি, যেখানে আমাদেরকে উদ্দীপকে 3টা জীবের জন্য ছবি দিয়ে দিছে, আর কোনো কিছু বলে নাই। সো ছবি যদি দিয়ে দেয়, তুমি যদি ছবিটা না চিনো তাহলে কিন্তু এটা একটা প্রবলেম, তাই না? এই জন্য ছবিগুলো তোমাকে জানতে হবে। সো আমরা একটু জাস্ট এক্স, ওয়াই আর জেড 3টার যে ছবি দেখতেছি, 3টার মধ্যে কে কোনটা কি এটা একটু বুঝে ফেলার চেষ্টা করি। প্রথমে এটা একটু দেখো, এটা হচ্ছে একটু স্পঞ্জ আকৃতির, বা এটা শেপটা অ্যাকচুয়ালি ফিক্সড না। আমরা জানি যে মোটামুটি অ্যামিবাটা হচ্ছে এইরকম হয়, তাহলে এক্সটা হচ্ছে একটা অ্যামিবা, এক্স হচ্ছে অ্যামিবা, এক্স হচ্ছে, আমি অন্য কালার দিয়ে লিখি, অ্যামিবা। আচ্ছা, তারপরে আমরা এখানে একটা উদ্ভিদ বা একটা গাছ দেখতে পারতেছি। সো আমি এটাকে একটা উদ্ভিদ লিখি, ওকে। আর ফাইনালি এই জিনিসটা আমি তোমাদের জন্য একটু উজ্জ্বল রাখি, দেখি তোমরা কয়জন একটু কতক্ষণ গেস করো কিছুক্ষণ, তারপরে হচ্ছে আমরা এটা একটু বলে ফেলবো। তার আগে আমরা একটু প্রশ্নগুলোও দেখে ফেলাই, তোমরা ততক্ষণে জেডটা একটু গেস করে ফেলতে থাকো যে জেডটা কী হইতে পারে। এটা একটা বিশেষ বৈশিষ্ট্যর কথা আমরা বলবো, তাই না? এবং এটা আমি রিভিল করবো অবশ্যই, বাট এখান থেকে কথাটা হচ্ছে সবসময় যে এক্স্যাক্ট জীবটারই বৈশিষ্ট্য দেওয়া থাকবে জিনিসটা এরকম না, মাঝে মাঝে তাদের স্পেসিফিক কিছু বৈশিষ্ট্যের কথাও এখান থেকে দিয়ে দেয়। সো এই জেডটা হচ্ছে অ্যাকচুয়ালি কিছু একটা স্পেসিফিক বৈশিষ্ট্য এখান থেকে দিয়ে দিছে। ঠিক আছে, আমরা আসতেছি ওইখানে। উদ্দীপকে এক্স জীবটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত। দেখো গতে জিজ্ঞেস করছে এক্স জীবটা কোন রাজ্যের অন্তর্গত, সেটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে এটা রাজ্যটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা সবাই জানি যে অ্যামিবা কোন রাজ্যের, একটু আগে আমরা জাস্ট দেখে আসছি অ্যামিবাটা কোন রাজ্যের। অ্যামিবাটা হচ্ছে তোমার প্রোটিস্টা রাজ্যের, তাই না? তো আমাদের এখান থেকে প্রশ্নগুলোর হয়তো বা তোমার লেখার ধরনটাও আমি একটু দেখাই দিচ্ছি, বাট তার আগে আমাদের মনে রাখার সিস্টেমটা কিন্তু এই টেবিলটা, আমরা বারবার এই টেবিলে ব্যাক করবো। হ্যাঁ, বারবার এই টেবিলটা থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে আসবো, বাট কীভাবে লিখবা সেটা আমি একটু দেখাই দিচ্ছি। প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যের মধ্যে অবশ্যই যেগুলো আছে সেগুলো আমরা লিখবো। কেন? কারণ অ্যামিবাটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। সো আমরা এখন প্রোটিস্টা রাজ্যের জন্য তাহলে বৈশিষ্ট্যগুলো লেখা শুরু করব। তাহলে অ্যামিবার কথা আমরা পেয়ে গেছি, কিভাবে লিখবো চলো এবার সেই বৈশিষ্ট্যগুলো লেখার ধরনটাও একটু দেখে ফেলি, যে কিভাবে আসলে আমাদের এই অ্যান্সারটা লেখা উচিত। প্রথমেই আমাদেরকে যেই জায়গাটায় অ্যান্সারটা লিখতে হবে, উদ্দীপক উল্লিখিত এক্স জীবটা হচ্ছে অ্যামিবা। তার মানে তুমি যে এই এক্স জীবটা আইডেন্টিফাই করতে পারছো, এখানে কিন্তু তোমার জন্য 1 মার্কস চলে আসতেছে। ঠিক আছে, গড়ে 3 মার্কসের মোটামুটি 1 মার্কস এই জায়গাটাতে চলে আসে, যে তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারছো যেটা অ্যামিবা, এবং এই অ্যামিবাটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের
অন্তর্ভুক্ত। এই জিনিসটা জাস্ট তুমি বের করে ফেলার মাধ্যমে মোটামুটি তোমার 1 নাম্বার এই জায়গাটাতে অ্যালোকেট করা থাকবে, যে তুমি অ্যামিবা আইডেন্টিফাই করতে পারছো এবং অ্যামিবাটা যে প্রোটিস্টা রাজ্যে সেইটা তুমি আইডেন্টিফাই করতে পারছো। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম এতক্ষণ ধরে টেবিলে, সবগুলো বৈশিষ্ট্যকে একটু পয়েন্ট আকারে লিখবো। আমরা কি করব? পয়েন্ট আকারে লিখব। প্রথমে তুমি ওই কোষের গঠন যেটা, সেখান থেকে শুরু করবে। এককোষী, বহুকোষী, তারা কলোনিয়াল থাকতে পারে, ফিলামেন্টাস, যেহেতু তারা ইউক্যারিওট তারা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। তারপরে হচ্ছে তাদের কোষে ক্রোমাটিন বস্তু থাকে, তার সাথে নিউক্লিয়ার পর্দা থাকে, যা যা বৈশিষ্ট্যের কথা বলছি এভাবে সুন্দর করে পয়েন্ট আকারে লিখতে পারো। অথবা তুমি যদি পয়েন্ট আকারে না লিখে যদি বলো যে ভাই এতক্ষণ ধরে তো টেবিল আকারে দেখালেন, এইভাবে লিখলে হবে, টেবিল আকারে লিখলেও কোনো সমস্যা নাই। বা টেবিল আকারে লিখলে হবে কি, তোমার খাতাটার মধ্যে টেবিলটা আঁকলে জিনিসটা খুবই আটসাট হয়ে যাবে এবং জায়গাটা খুব তোমার কনজাস্টেড হবে। সো টেবিলটা আঁকতে গেলে এটা যত বড় টেবিল, এত বড় টেবিলটা আসলে খাতায় খুব সুন্দর করে তুমি আটাইতে পারবা না। যতটুকু আমি মানে আমার লেখার স্টাইল যেমন ছোট মানে মিডিয়াম সাইজের যদি তোমার হাতের লেখা হয়, তাতে করেও তোমার জন্য টেবিলটা খুবই আটসাট হয়ে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। সো আমার তোমার জন্য যেই সাজেশন থাকবে, আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তুমি এভাবে পয়েন্ট বাই পয়েন্ট লিখবা, বাট তোমার সব কিছুই টেবিল এর মাধ্যমে স্ট্রাকচার্ডভাবে তুমি জিনিসটাকে মনে রাখবা। সো আমরা মোটামুটি প্রোটিস্টা রাজ্য নিয়ে কথাবার্তা বলে এখানে শেষ করে দিছি, যে এই বৈশিষ্ট্যগুলো যেহেতু এখানে আমি পাইছি অ্যামিবার মধ্যে, যার কারণে অ্যামিবাটা হচ্ছে আমার এই প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। সো এই হচ্ছে আমাদের অ্যামিবা রাজ্যের মধ্যে, অ্যামিবার প্রোটিস্টা রাজ্যের যেই অ্যান্সারটা। তাহলে গ নম্বর প্রশ্নে মূলত এই ধরনের রাজ্যগুলোর বৈশিষ্ট্যের আলোচনাটা আসে বেশি। তাহলে আমরা রাজ্যগুলোর বৈশিষ্ট্য নিয়ে যে আলোচনাগুলো, সেগুলো মূলত এই গ নাম্বারের প্রশ্নে বা 3 নম্বরের প্রশ্নের জন্য মূলত রাখি। সো আমরা আইডেন্টিফাই করলাম, সেটাতে 1 নাম্বার, আর এই বৈশিষ্ট্যগুলো লেখার জন্য মোটামুটি তোমার জন্য 2 নাম্বার অ্যালোকেট করা থাকবে। এই মোটামুটি 3 নাম্বারের জন্য এই প্রশ্নটা তুমি এইভাবে লিখবা। সো মনে রাখবা জিনিসটাকে স্ট্রাকচার হইতে টেবিলের মাধ্যমে, আর পরীক্ষা এইভাবে সুন্দর করে পয়েন্ট করে করে জিনিসটাকে উপস্থাপন করবা। অল গুড, বুঝতে পারছি আমরা এই জিনিসটা। সো আসি এবার আমরা একটু এই যে জিনিসটা তোমাদেরকে বলছি যে রিভিল করব, এইটা একটু আমরা একটু রিভিল করি। যে ওয়াই তো বুঝলাম ভাইয়া একটা উদ্ভিদ, কিন্তু জেড কি ভাইয়া কোনো একটা জীব, নাকি এটা কোনো একটা জীবের বৈশিষ্ট্য? আমরা একটু এবার এইটা দেখার চেষ্টা করি। ওকে, সো প্রথম কথা হচ্ছে এই যে আমরা এখান থেকে জেডটা দেখতে পারতেছি, এটা কালারটা যদিও তোমার পরীক্ষাতে সবসময় বোঝা যায় না, বাট এইখান থেকে জেডটা হচ্ছে কিন্তু আমাদের নীলাভ সবুজ শৈবাল। সো দেখো এই ছবিটা যদি তুমি না চিনো, তাইলে কিন্তু তোমার কাছে অনেকেই যেটা ভুল করে বসতে পারে যে ভাই এটা একটা সূত্রাকৃতির। মাঝে মাঝে এরকমও প্রশ্ন হয় কিন্তু, হ্যাঁ, যে তোমার সুতা দেখায় জিনিসটাকে তোমার মাইসিলিয়াম অনেক সময় এটাকে রিপ্রেজেন্ট করতে পারে, যেটা আমরা দেখবো হয়তো বা সামনে। সো কনফিউজড হয়ে যাওয়া যাবে না, হ্যাঁ। সো কখনো কখনো বৈশিষ্ট্য যদি হয়, সে বৈশিষ্ট্যটা আমাকে স্পেসিফিক্যালি বলে দেয় যে এইটা সুতাকৃতির, হ্যাঁ। যেহেতু এখানে সবগুলা জীব দিছে, এইটা জীব হওয়াটাই মানে জেডটা কি, জেডটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাইয়া যদি বৈশিষ্ট্য হইতো এটা, তাইলে কি আমাকে বলে দিত কিনা? কারণ অনেকে আমি দেখছি যে জিনিসটাতে কনফিউজড হয়ে যায়, যে এটা একটা সুতাকৃতির অংশ, যেহেতু অনেকে মনে করে যে ভাইয়া এটা কি আবার সুতাকৃতির অংশ, তো মাইসেলিয়াম বলছেন, এটা কি মাইসেলিয়াম নাকি? এটা আমি অনেক স্টুডেন্টকে কনফিউজড হয়ে যেতে দেখছি। সো তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, যেহেতু এটাও একটা জীব, এটাও একটা জীব, এটাও একটা জীব হওয়াটাই উচিত। যদি বৈশিষ্ট্য হয় সেটা স্পেসিফিক্যালি বলে দিবে যে এইটা একটা বৈশিষ্ট্য, মাইসিলিয়াম নামক অংশ থাকে বা সুতার মতো গঠন দিয়ে দেহটা তৈরি হয়, এগুলো বলে দেয়, ঠিক আছে। তো এই জায়গায় যেহেতু আমরা এক্স ওয়াই জেড 3টা দেখতেছি, এখানে কিন্তু 3টাই হচ্ছে 3টা জীব, যেটার মধ্যে ওয়াইকে অলরেডি আমরা বলছি উদ্ভিদ, যেহেতু এটা হচ্ছে প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত, আর জেডটা যেহেতু নীলাভ সবুজ শৈবাল, এটা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত একটা জীব। তাহলে এইখান থেকে আমাদের প্রশ্নটা এবার আমরা একটু খেয়াল করি। ঘ নাম্বারে মোস্টলি এই চ্যাপ্টারের এইরকম প্রশ্নই হয় যে কোনটা উন্নত বেশি, কোনটা কম উন্নত, এই ধরনের প্রশ্নগুলোই সাধারণত তোমার সবচেয়ে বেশি ঘ নাম্বারের প্রশ্নে আসে। এবং আমি আগেও বলছি গত 7 বছরের প্রশ্নের অ্যানালাইসিসে 20 বারেরও বেশি এইরকম প্রশ্নই আসছে। গতে রাজ্যগুলোর বৈশিষ্ট্য, ঘতে 2টার মধ্যে তুলনা, যে কোনটা উন্নত কোনটা অনুন্নত। সেখান থেকে আমরা সহজেই এতক্ষণ ধরে যেহেতু পড়ছি, প্ল্যান্টি রাজ্য সম্পর্কেও পড়ছি, মনের রাজ্য সম্পর্কেও পড়ছি, এবং তুমি যে এই 2টা আইডেন্টিফাই করতে পারছো, এইটাতেই কিন্তু তোমার 1 নাম্বার চলে আসবে। তারপরে এই 2টার বৈশিষ্ট্য নিয়ে আলোচনাতে তোমার আরও 2 নাম্বার চলে আসবে।
কোনটা উন্নত কোনটা অনুন্নত সেটা নিয়ে আলোচনা করলে তোমার জন্য সেখানে আরও একটা নাম্বার অ্যালোকেট করা থাকবে। সো মোটামুটি এইরকম ধরেই আমরা হচ্ছে প্রশ্নগুলো অ্যান্সার করব। তাহলে প্রথমে এটার আইডেন্টিফাই করলাম যে প্ল্যান্টটি রাজ্যের অন্তর্ভুক্ত, তারপরে এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এবার এদের জন্য বৈশিষ্ট্যের আলোচনাটা আমার শুরু হবে। কি আলোচনা শুরু হবে? মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলা। মনেরা রাজ্যের বৈশিষ্ট্যটা আমরা কীভাবে ভাইয়া মনে রাখবো? মনেরা রাজ্যের বৈশিষ্ট্যটা ভাইয়া মনে রাখতে হবে এই যে টেবিল আকারে এতক্ষণ ধরে দেখাচ্ছি, এই টেবিল আকারে এখানে আমাদের মনেরা রাজ্যের সব বৈশিষ্ট্য সুন্দর করে দেয়া আছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো। তারপর আমরা কোথায় চলে যাব? তারপর আমরা চলে যাব প্ল্যান্টটিতে, প্ল্যান্টটির বৈশিষ্ট্যগুলো লিখবো। তারপর ভাইয়া এবার তুলনা আসবে। তুলনাটা কি ভাইয়া? ভ্রূণ গঠিত, ওইটা তো হওয়ার প্রশ্নই আসে না। সবার আগে কি তুলনা আসবে? সবার আগে তুলনা আসবে ভাইয়া এরা ইউক্যারিওটা। আর আমার যে মনেরা রাজ্য ছিল সেটা কী ছিল? সেটা ছিল প্রোক্যারিওটা। এই একটা কথাও মোস্ট ইম্পর্টেন্ট, যেটা উন্নত অনুন্নতের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। প্রোক্যারিওটা অবশ্যই অনুন্নত, আর যারা ইউক্যারিওট তারা অবশ্যই উন্নত। তারপর হচ্ছে এরা এককোষী, ওরা হচ্ছে বহুকোষী, ওদের মধ্যে উন্নত টিস্যুতন্ত্র আছে, এদের মধ্যে তো এককোষী টিস্যুতন্ত্র থাকার কোনো সম্ভাবনাই নাই। তারপরে হচ্ছে এদের বিভাজন প্রক্রিয়া হয় দ্বিবিভাজন। ওদের বিভাজন প্রক্রিয়া হয় হচ্ছে মূলত অযৌন বা অযৌন বলতে মাইটোসিস প্রক্রিয়া আর মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে। ওদের ভ্রূণ গঠিত হয়, এদের ভ্রূণ গঠিত হয় না। এই যে দেখো আমি তোমাকে জাস্ট এই স্ট্রাকচার ইনফরমেশনগুলোর মধ্যে এটা তুলনা করতে বললাম, তুমি জাস্ট এইটার সাথে ওইটার তুলনা করবা। এইটাতে এটা আছে, ওইটাতে এটা নাই। এইটাতে এটা হয়, ওইটাতে এটা হয় না। এইটাতে তোমার হচ্ছে আর্কিগোনিয়াম আছে, স্ত্রী জননাঙ্গ আছে, ওইটাতে কোনো স্ত্রী জননাঙ্গ নাই। মনেরা রাজ্যে কোনো ধরনের মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড থাকে না, এটাতে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড আছে। এইভাবে জাস্ট তুলনা করেই তুমি বলে দিতে পারবা প্ল্যান্টটি রাজ্যের যে জীব সেটা অবশ্যই মনেরা রাজ্যের জীব থেকে অধিকতর উন্নত। সো চলো আমরা একটু অ্যান্সারটা আরেকবার দেখে ফেলি, এবং অ্যান্সারগুলো হয়তো বা বিভিন্নভাবে জিনিসটাকে লেখা আছে, বাট তোমার বেসিক হচ্ছে এই টেবিলটা। এই টেবিলে যে 5টা রাজ্যকে আমরা স্ট্রাকচার ওইতে দেখাইছি সেটাই হচ্ছে তোমার জন্য বেসিক। এরপরে তুমি যদি সেটা পারো, তুমি বাকি অ্যান্সারগুলো নিজে এমনিতেই সবগুলা কাভার করে ফেলতে পারবা। দেখো এখানে প্রথমেই তোমাকে মনেরা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছে সেগুলো লিখছে। আমি প্রেফার করব জিনিসটাকে এইভাবে না লিখে, যেভাবে আমি একটু আগে পয়েন্ট আকারে দেখাইছি সেইভাবে জিনিসগুলোকে লিখবা, ঠিক আছে? বা তুমি যদি চাও এই জায়গা থেকে একটা টেবিল করেও জিনিসটাকে দেখাইতে পারো, হ্যাঁ, যে মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো এক পাশে, আর হচ্ছে তোমার যেই জিনিসটা তোমাকে একটু বুঝাই দিই আর একটু ভালোভাবে, মানে চাইলে অনেকভাবে লেখা যায়। অ্যান্সার ইজ টোটালি তোমার উপরে ডিপেন্ড করবে, এবং সেটার উপরে আসলে তোমার নাম্বারও ডিপেন্ড করবে। তুমি চাইলে এই পাশে মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে 1, 2, 3, 4, 5 এইভাবে লিখবা। আর এইভাবে তোমার প্ল্যান্টটি যেটা আমরা বলি সেই রাজ্যের বৈশিষ্ট্যগুলো 1, 2, 3, 4, 5 এইভাবে টেবিল আকারে লিখবা। তারপরে নিচে এসে সেটার মধ্যে তুলনা করবা যে যেহেতু প্ল্যান্টটি রাজ্যের এই 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 গঠন হয়, যার কারণে এরা অধিক উন্নত, ঠিক আছে? সো এইখান থেকে মোটামুটি আমরা এই তুলনাটা জাস্ট লিখে দিয়ে ওইভাবে টেবিল আকারে দেখাইতে পারি। চাইলে টেবিল আকারে না লিখে যদি তুমি এইভাবেও লিখতে চাও, মানে তুমি ফার্স্টে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য লিখলা পয়েন্ট আকারে, তারপরে তুমি প্ল্যান্টটি রাজ্যের বৈশিষ্ট্য লিখলা পয়েন্ট আকারে, তারপরে তুমি গিয়ে তুলনাটা করে দিলা, এটাও চলবে। তো তুমি এইভাবেও করতে পারো যে আগে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য, তারপরে প্ল্যান্টটি, তারপর তুলনা। অথবা তুমি চাইলে এইভাবে টেবিল আকারে দুইটা পাশাপাশি লিখে তারপরে সেটার মধ্যে তুলনা করে দেখাইতে পারো, যেটা তোমার ভালো লাগে। বাট আমাকে যদি জিজ্ঞেস করো, আমি এইটাকে সবচেয়ে বেশি প্রেফার করি, কারণ এইটাতে খুব সুন্দর করে দুইটার মধ্যে তুলনা বোঝা যায়। তুলনা জিনিসটা সবসময় একটু পাশাপাশি থাকলে পরে জিনিসটা দেখতে বুঝতে সুবিধা হয় বা সুন্দর লাগে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ঘ নাম্বার প্রশ্নের আলোচনা। আশা করি প্রশ্নের ধরন, উত্তরের প্রক্রিয়া, নাম্বারের বিভাজন, এই জিনিসগুলো নিয়ে তোমাদের যেই টোটাল কনফিউশনগুলো থাকে সেটা মোটামুটি এখান থেকে দূর হয়ে গেছে। তারপরে প্রশ্ন আসে যে ভাইয়া আমাদের আসলে কত পেজ করে লেখা উচিত? পেজ বলতে আমি যদি বলি ঘ নাম্বারের একটা প্রশ্ন, তুমি অ্যারাউন্ড 2 পেজ, অ্যারাউন্ড 2 পেজ লিখলেই মোর দেন এনাফ। টেবিল লিখতে গেলে মোটামুটি তোমার 1 পেজ চলে যাবে, আর শুরুর ভূমিকা লিখতে মোটামুটি আধা পেজ, শেষ করতে গেলে শেষের ভূমিকায় মোটামুটি আধা পেজ। এই 2 পেজে কিন্তু তোমার খুব সহজে চলে যায়। তোমাকে কিন্তু সবসময় গাদায় গাদায় লিখে পেজ ভরাইতে হবে এটা কিন্তু নেসেসারি না। তুমি যদি একটা সুন্দর করে ছবি আঁকো, সুন্দর করে একটা টেবিল আঁকো, তাইলে কিন্তু যদি পয়েন্ট আকারে লিখো, পয়েন্ট আকারে লিখলে কিন্তু মাঝখানে অনেক ফাঁকা জায়গা বা স্পেস এমনিতেই ক্রিয়েট হয়। জোর করে ফাঁকা জায়গা বা স্পেস ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। তুমি যদি প্রপারলি পয়েন্ট আকারে টেবিল আকারে লিখতে থাকো,
অটোমেটিক্যালি কিন্তু তোমার স্পেসগুলো সুন্দর করে তুমি অ্যালোকেট করে ফেলতে পারবা। ওই জায়গায় কিন্তু তোমার আর আলাদা করে জোর করে কোনো স্পেস ক্রিয়েট করার প্রয়োজন হবে না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এইখান থেকে টাইপ 1 প্রশ্নের আলোচনা। এরকম আরেকটা প্রশ্ন আমরা একটু দেখি, সিলেট বোর্ড 2023-এর প্রশ্ন। এখানে খুব সুন্দর করে 3টা ছবি দিয়ে তোমার এখান থেকে বিভিন্ন জীবের কথা বলে দিছে। প্রথমেই দেখো, তুমি যদি PQR 3টা ছবি দেখো, তুমি 3টা রাজ্যের যে বৈশিষ্ট্যের যদি মোটামুটি পড়ো, উদাহরণগুলো যদি জানো, এবং আমি বলছি বিশেষভাবে উদাহরণগুলোর ছবিগুলো তোমাকে দেখতে হবে, তাহলে তুমি খুব ভালো করে এখান থেকে আইডিয়া পাবা। যেমন পি রাজ্যটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ফানজাই বা একটা ছত্রাক বা মাশরুমের ছবি আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। আমি এটা হচ্ছে ফানজাই রাজ্যের। কিউ আগের মতো সেম, উদ্ভিদ যেহেতু, তাহলে এটা হচ্ছে প্ল্যান্টি। আর আরটা অলরেডি আমরা দেখছি, সেটা হচ্ছে অ্যামিবা। সো সিলেট বোর্ড 2023 সালের এই প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, 3টা ছবি আমাদেরকে দিয়ে দিছে। এখন বলছে পিকে কোন রাজ্যে অন্তর্ভুক্ত করা যায়। তাহলে পিটা কি? পিটা হচ্ছে প্রথম বলতে হবে যে এটা একটা মাশরুম। পিটা হচ্ছে মাশরুম। সো মাশরুম ছত্রাক, এটা যেহেতু ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, তাহলে আমরা বের করে ফেলছি কোন রাজ্যের অন্তর্ভুক্ত, ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। তারপরে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো সুন্দর করে পয়েন্ট আকারে আমরা লিখে দিব। তারপরে বলবো যেহেতু মাশরুমের বৈশিষ্ট্যগুলো এই ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলোর সঙ্গে মিলে, তাই মাশরুমটাকে আমরা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত করে থাকি। সো বেসিক্যালি এই গ নম্বরের প্রশ্ন যেটা, সেখানে ম্যাক্সিমামে কোনো না কোনো একটা রাজ্যের বৈশিষ্ট্য চায়, যেটা আমাদেরকে সুন্দর করে পয়েন্ট আকারে লিখে যাইতে হবে। তারপরে দেখো ঘ নম্বরের প্রশ্নটা একটু দেখো, কিউ এবং আর জীবদ্বয়ের মধ্যে কোনটা বেশি উন্নত। সো দেখো বেসিক যেই প্যাটার্নটা প্রশ্নের, সেটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই সেম। এর আগে যখন আমরা দেখছি যে এই প্রশ্নটার ক্ষেত্রে সেমভাবে আমাদেরকে জিজ্ঞেস করছে দুইটা রাজ্যের মধ্যে তুলনা করে কোনটা অধিকতর উন্নত, সেটা আমাদেরকে এখান থেকে বলতে হবে। ঠিক একইভাবে আমাদের যেহেতু কিউ এবং আর মিনস প্ল্যান্টি এবং অ্যামিবা, মানে অ্যামিবা মিনস হচ্ছে প্রোটিস্টার কথা আমাদেরকে বলছে, তো প্ল্যান্টি এবং প্রোটিস্টার মধ্যে আমরা তুলনা করে বলে দিব কোনটা অধিকতর উন্নত, কোনটা কম উন্নত। আশা করি এই জিনিসটা মোটামুটি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এই জায়গা থেকে সাধারণত প্রশ্নগুলো কিভাবে হয়, উত্তরগুলো কিভাবে করতে হবে। দেখি তারপরে আমরা পরবর্তী আরেকটা পার্টে একটু দেখি। ওকে, আরেকটা ছবি যদি আমরা এখান থেকে দেখি, চিত্র এ বি সি 3টা ছবি আমাকে দিছে। 3টা ছবির মধ্যে আমাকে বলছে চিত্র বি এর কোষ বিভাজন পদ্ধতি। তাহলে আমি আগে 3টা একটু আইডেন্টিফাই করব যে কোন এই 3টা ছবির কোনটা কি। যেমন চিত্র এ, এটা হচ্ছে মূলত পেনিসিলিয়ামের চিত্র, পেনিসিলিয়াম এর চিত্র। চিত্র বিটা ব্যাকটেরিয়ার চিত্র। চিত্র সিটা দোয়েল পাখির চিত্র যেহেতু, তাহলে এইখান থেকে আমরা মোটামুটি বুঝে ফেলছি যে 3টা রাজ্য কি কি হবে। অবশ্যই পেনিসিলিয়াম এটা হচ্ছে ফানজাই রাজ্যের, ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের, দোয়েল পাখি অ্যানিমেলিয়া রাজ্যের, তাই না? তাহলে চিত্র বি এর কথা যখন আমাকে জিজ্ঞেস করছে, মিনস ব্যাকটেরিয়ার কথা জিজ্ঞেস করছে, তার মানে মনেরা রাজ্যের কথা জিজ্ঞেস করছে। মনেরা রাজ্যের কোষ বিভাজনের পদ্ধতি জানতে চাইছে। মনেরা রাজ্যের কোষ বিভাজনের পদ্ধতিটা হচ্ছে দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। তো এই প্রশ্নটা যদিও এই চ্যাপ্টারের সাথে রিলেটেড, বাট পুরো প্রশ্নটা এই চ্যাপ্টারের না। এই চ্যাপ্টার থেকে সাধারণত এটা তোমার কোষ বিভাজন, তোমাদের অধ্যায় 3 যেটা কোষ বিভাজন, সেইটা থেকে রিলেট করা প্রশ্ন। তো এটা এই কারণে দেখাইলাম যে কখনো কখনো অধ্যায় 1-এর সাথে অধ্যায় 3 মিলায় দেয়। এটা খুবই রেয়ার একটা প্রশ্ন, বাট এইরকম প্রশ্ন কিন্তু আসতে পারে অধ্যায় 1-এর সাথে অধ্যায় 3 মিলায় দিয়ে, কারণ প্রশ্নটা রিলেট করা যায়। আমি জাস্ট এখান থেকে একটা উদাহরণ দিয়েই সেটা থেকে মিলাই দিলাম অ্যামাইটোসিস প্রক্রিয়ার সাথে। কখনো সেটা মাইটোসিসের সাথে মিলাই দিতে পারে, বাট এটা একটু কম হয়। মাঝে মাঝে এটা হবে না যে এরকম কোনো কথা নাই। যেহেতু তোমরা বোর্ডটা দেখেই বুঝতে পারতেছো যে এই বোর্ডে যেহেতু সবসময় একটু তোমার কঠিন বলা যায় না, মানে একটু টুইস্ট থাকে বেশি প্রশ্নে। কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলোতে অলওয়েজ টুইস্ট একটু বেশিই থাকে। সো তুমি এখান থেকে দেখতেই পারতেছো অধ্যায় 1-এর সাথে অধ্যায় 3টাকে কীভাবে রিলেট করা হয়েছে। এরকম প্রশ্নগুলো কিন্তু মাঝে মাঝে তোমাকে ফেস করতে হইতে পারে। এরপর আমাদের চিত্র এ এবং সি মিনস হচ্ছে পেনিসিলিয়াম, ফানজাই, এবং চিত্র সি যেটা দোয়েল পাখি মানে হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্য। এই দুইটার মধ্যে কোনটা অধিকতর উন্নত সেই প্রশ্নটা করা হয়েছে, যেটা অলরেডি আমরা
প্যাটার্নটা কেমন হবে বা আলোচনাটা আমরা কিভাবে করব সেটা নিয়ে আমরা অলরেডি বলছি। একটা টেবিল আকারে তুলনা করে সেই তুলনামূলক বৈশিষ্ট্যগুলো দেখায় আমার ফানজাই রাজ্য উন্নত বেশি নাকি হচ্ছে অ্যানিমিলিয়া রাজ্য উন্নত বেশি সেটা আমাকে বলতে হবে। খুব স্বাভাবিকভাবেই তুমি এখান থেকে যেটা বলতে পারবা, যেহেতু উন্নত টিস্যু তন্ত্র বা হচ্ছে অঙ্গের যে গঠন এবং দৈহিক যে প্রক্রিয়াগুলা সেগুলা কিন্তু মূলত এখানে তোমার তুলনা করলেই তুমি বলে দিতে পারবা যে তোমার অ্যানিমিলিয়া রাজ্যের গঠনটা অবশ্যই উন্নত এবং ফানজাই রাজ্যের গঠনটা তার তুলনায় কম উন্নত। সো এটা আমরা কিন্তু বলতে পারতেছি অলরেডি আমাদের সবগুলোর বেসিক কিন্তু কোথায়, সেই টেবিলটাতে পাঁচটা টেবিল না অ্যাকচুয়ালি একটা টেবিলের পাঁচটা অংশ, সেই পাঁচটা অংশ পাঁচটা রাজ্যের, এটা যদি আমরা পারি এই প্রশ্নগুলো আমাদের জন্য অ্যান্সার করা কোনো ব্যাপারই হবে না ইনশাআল্লাহ। অলগুড। সো বুঝতে পারছি মোটামুটি আমাদের টাইপ 1 যেটা ছিল যে উদ্দীপকের ছবি থাকবে। এবার আমরা আরেকটা টাইপ একটু দেখি যে উদ্দীপকের ছবি না থেকে কি দেয়া থাকতে পারে। উদ্দীপকের ছবি না থেকে যদি বৈজ্ঞানিক নাম দেয়া থাকে, এটা হচ্ছে তোমার আরেকটা টাইপের প্রশ্ন যেখানে তোমার ছবি থাকবে না, বৈজ্ঞানিক নাম দেয়া থাকবে। ঠিক আছে? সো এই বৈজ্ঞানিক নামের যে এইখান থেকে আমরা দেখবো সেটা হচ্ছে নস্টক, পেনিসিলিয়াম এবং হচ্ছে মাঙ্গিফেরা ইন্ডিকা, তিনটা বৈজ্ঞানিক নাম আমাদেরকে দিয়ে দিছে। সো আমরা জানি নস্টকটা হচ্ছে মূলত নীলাভ সবুজ শৈবাল, নস্টকটা হচ্ছে মূলত নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। পেনিসিলিয়াম, আচ্ছা সবগুলো কিন্তু বৈজ্ঞানিক নাম, জিনিসটা এরকম না, মানে বৈজ্ঞানিক নামটা হচ্ছে মূলত এই জায়গাটাতে মাঙ্গিফেরা ইন্ডিকা। সো পেনিসিলিয়াম, নস্টক বেসিক্যালি বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণের নিয়মে না, জাস্ট তোমাকে তাও নস্টক সম্পর্কে জানতে হবে। পেনিসিলিয়াম আমরা জানি সবাই, পেনিসিলিয়াম ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। মূলত মাঙ্গিফেরা ইন্ডিকা যেটা, সেটা হচ্ছে আম, রাইট? মাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গো থেকে মাঙ্গি ফেরা, তো মাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গো, আম, এইটা হচ্ছে মূলত আমাদের এখান থেকে বৈজ্ঞানিক নাম দিয়ে আইডেন্টিফাই করতে দিছে। ছবি দিয়ে আইডেন্টিফাই করতে দিতে পারে, বৈজ্ঞানিক নাম দিয়েও আইডেন্টিফাই করতে দিতে পারে। কি বলছে দেখো, এক্স ও ওয়াই জীব। এক্স আর ওয়াই কি? এক্স হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, ওয়াই হচ্ছে তোমার পেনিসিলিয়াম। বলছে দুইটা ভিন্ন সুপার কিংডমের অন্তর্ভুক্ত, রাইট? সুপার কিংডম মানে আমরা কি কি সুপার কিংডম পড়ছি সবাই একটু মনে করি, ইউক্যারিওটা, প্রোক্যারিওটা, রাইট? সো নস্টক যেটা, নীলাভ সবুজ শৈবাল যেটা, সেটা কিন্তু প্রোক্যারিওটা, রাইট? এটা হচ্ছে আদি প্রোক্যারিওটা। আর পেনিসিলিয়ামটা কিন্তু উন্নত, তাই না? মানে নিউক্লিয়াসটা সুগঠিত, সো এটা ইউক্যারিওটা। তো আমাদের এখানে অন্তর্ভুক্ত তাদের বৈসাদৃশ্য ব্যাখ্যা করতে বলছে। মিন্স আমরা এখানে কি করব, আমরা এখানে একটা টেবিল নিব, টেবিলের মধ্যে আমরা এক পাশে প্রোক্যারিওটাকে রাখবো, আর এক পাশে ইউক্যারিওটাকে রাখবো। এবার প্রোক্যারিওটা ইউক্যারিওটের মধ্যকার যেই ধরনের বৈশিষ্ট্য পার্থক্য, নিউক্লিয়াস সুগঠিত না, নিউক্লিয়ার পর্দা থাকে না, নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়ার পর্দা থাকে, তারপর এখানে রাইবোজোম থাকবে শুধু, অন্য মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক থাকবে না, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক থাকবে। এই যে পার্থক্যগুলো প্রোক্যারিওটা ইউক্যারিওটার মধ্যে একদম বেসিক পার্থক্য। ভাইয়া এটা কি টেবিলে ছিল? হ্যাঁ ভাইয়া এটাও টেবিলে ছিল। কোথায় ছিল? চলো আমরা সেটাও একটু দেখাই দিই। আমার কাছে মনে হতে পারে যে ভাইয়া এই টেবিলগুলোকে আমি আসলে ইউজ করে কি পুরাটাই অ্যান্সার করতে পারবো কিনা, কনফিউশন চলে আসতে পারে। সো আমরা টেবিলগুলো তারপর গেট ব্যাক করি। দেখো এখানে ইউক্যারিওটার সব বৈশিষ্ট্য দেওয়া আছে। এই যে প্রকৃত কোষ, এককোষী, বহুকোষী, একক বা কলোনিভাবে বসবাস করতে পারে। তারপরে আরও অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো উন্নত, বাট বেসিক ইউক্যারিওটার বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে। বেসিক প্রোক্যারিওটার বৈশিষ্ট্যগুলো এই জায়গায় দেয়া আছে। তার সাথে আরও তুমি মনারা রাজ্যের বৈশিষ্ট্যগুলোকে অ্যাড করে দিলে সেখানে তুমি আরও প্রোক্যারিওটার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সুন্দর করে এখানে দিয়ে দিতে পারো। সো আমি তোমাদেরকে লাস্টে আরেকবার একটু টাইম দিব তোমরা যাতে এগুলো স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, বাট আমি আগে একটু তোমাদের প্রশ্নগুলো শেষ করে শেষে তোমাদের এই জায়গাটা কীভাবে পড়া উচিত সেই টেকনিকটাও যখন শেয়ার করব তখন এই জায়গাটা আমি আবার গেট ব্যাক করব। এখন জাস্ট দেখাচ্ছি যে এই টেবিলগুলো থেকে আসলে কীভাবে আমরা প্রশ্নগুলো অ্যান্সার করে ফেলতে পারবো।
তো এই হচ্ছে মোটামুটি আমাদের বৈজ্ঞানিক নাম দিয়ে আমাদের যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নের একটা পার্টের সমাধান আমরা করে ফেলছি গ নাম্বারে, ঠিক আছে, যেখানে আমাদের সুপার কিংডম দুইটা ইউক্যারিওটা প্রোক্যারিওটার পার্থক্যটা এখান থেকে বলতে হয়েছে। জেড যে রাজ্যের অন্তর্ভুক্ত, জেড কি, জেড মাঙ্গিফেরা ইন্ডিকা, আম কি একটা, আম একটা ফল, ফল মানে কি, এটা একটা উদ্ভিদ, মানে এটা প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। সো প্ল্যান্টি রাজ্যের যেহেতু অন্তর্ভুক্ত, সেই রাজ্যটা ওয়াই রাজ্য থেকে উন্নত, মিনস প্ল্যান্টি যে ফানজাই থেকে, ওয়াই মিনস হচ্ছে ফানজাই থেকে উন্নত, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো তুমি যদি প্রত্যেকটা লাস্ট প্রশ্ন একটু খেয়াল করো, ঘ নাম্বার প্রশ্ন অলওয়েজ উন্নত অনুন্নত তুলনামূলক আলোচনা আসতেছে। এই তুলনামূলক আলোচনাটা আমাদেরকে একটু ভালো করে শিখতে হইলে ওই টেবিলেই আমাদেরকে বারবার ফিরে যেতে হবে। সো গেলাম এই প্রশ্নটা থেকেও, সেটা হচ্ছে বৈজ্ঞানিক নাম দেওয়া থাকতে পারে উদ্দীপকে তোমার এই চেনার ক্ষেত্রে, যেমন এখানে মাঙ্গিফেরা ইন্ডিকার কথা বলা আছে। তাহলে এই প্রশ্নটা মোটামুটি ক্লিয়ার আশা করি সবার কাছে। প্রশ্নের উত্তরটা কেমন হওয়া উচিত সেটাও আশা করি বুঝে ফেলছো। আর এরপরে হচ্ছে আমরা এই জায়গা থেকে পরের যে পার্টটা, সেই পরের পার্টটাতে চলে যাই। এবার আমরা রাজ্যগুলার অনেক সময় ক্রম দেয়া থাকে, উদ্দীপকে রাজ্যগুলার ক্রম দেয়া থাকবে, যে মনেরার পরে প্রোটিস্টা, তারপরে ধরো তোমাকে বলবো এটা পি, তাহলে তুমি জানো না, অবশ্যই জানো প্রোটিস্টার পরে কে আসে, ফানজাই আসে, তারপরে প্ল্যান্টি, তারপরে বলছে কিউ। তাইলে তোমাকে দুইটা মানে ক্রম দিয়ে বলে দিছে যে এইখানে তোমার দুইটা উজ্জ, মানে দুইটা বলা নাই, সেই দুইটা কি, সেইখান থেকে প্রশ্ন হবে। কি প্রশ্ন হবে দেখো, বলছে উদ্দীপকের পি, পি মানে হচ্ছে ফানজাই, পি মানে ফানজাই, এবং কিউ হচ্ছে অ্যানিমেলিয়া, ফানজাই এবং অ্যানিমেলিয়া। বলছে উদ্দীপকের পি এবং কিউ রাজ্যের জীব ভিন্ন বৈশিষ্ট্য বিশিষ্ট, অবশ্যই ভিন্ন বৈশিষ্ট্য বিশিষ্ট, ফানজাইয়ের বৈশিষ্ট্য এবং অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য তো এক না। তাহলে আমি কীভাবে অ্যান্সার করব, আমার এটার অ্যান্সারটা হবে, প্রথমে আমি এখান থেকে ফানজাইয়ের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই ফানজাইয়ের বৈশিষ্ট্যগুলো প্রথমে লিখব, তারপরে আমি এখান থেকে অ্যানিমেলিয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো লিখব। ওকে, ফানজাইয়ের বৈশিষ্ট্য লিখব, তারপর হচ্ছে অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া। তো ফানজাইয়ের বৈশিষ্ট্য লিখলাম, অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্যগুলো লিখলাম, লিখে তারপরে হচ্ছে আমি এবার বলবো যে ফানজাইয়ের বৈশিষ্ট্য এগুলা, অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য এগুলা, সুতরাং এইদের বৈশিষ্ট্য সেম না, ডিফারেন্ট ডিফারেন্ট বৈশিষ্ট্য আছে। তো এইটাই হচ্ছে আমাদেরকে বলছে ভিন্ন বৈশিষ্ট্যের, আমি বৈশিষ্ট্যগুলো লিখে বলে দেবো যে বৈশিষ্ট্যগুলো সেম না, ভিন্ন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের পি আর কিউকে আইডেন্টিফাই করতে পারার মধ্যে 1 নাম্বার, বাকি বৈশিষ্ট্যগুলো লিখে তার মধ্যে তুলনা করে দেখানোর জন্য, তুলনা মিনস হচ্ছে তুমি জাস্ট বলে দিলা যে এটার এই বৈশিষ্ট্য এখানে আছে, ওইটাতে এটা নাই। তুমি যখন পয়েন্ট আকারে বৈশিষ্ট্য লিখে দিবা দুইটা আলাদা, তখনই বোঝা যাবে যে দুইটা বৈশিষ্ট্য সেম না। সো দুইটার এভাবে বৈশিষ্ট্য লেখার জন্য তুমি আরও 2 নাম্বার পাই যাবা। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই গ নাম্বারের উত্তর। ঘয়ের উত্তরে কি বলছে দেখো, উদ্দীপকের শ্রেণীবিন্যাসটিতে জীবের সরল থেকে জটিল গঠন হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, সরল থেকে জটিল গঠনের ক্রম বিকাশ ঘটছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে ফানজাই রাজ্যে চলে যাব, অ্যানিমেলিয়া রাজ্যে চলে যাব। ফানজাই কি ছিল না, অ্যানিমেলিয়াতে কি আছে যেটা জটিল, সেটা আমরা একটু আইডেন্টিফাই করে ফেলি, চলো। সো প্রথমে হচ্ছে আমরা আবার সেই টেবিলে যাই, বারবার সেই টেবিলেই গেট ব্যাক করতেছি, টেবিলটাই হচ্ছে আমাদের একমাত্র সম্বল এখন পর্যন্ত। তো আমরা টেবিলটাতে আবার একটু যাই, ওকে। সো টেবিলটাতে যদি আমরা চলে আসি, তাহলে এখান থেকে দেখো অ্যানিমেলিয়ার মধ্যে কি কি জটিল বৈশিষ্ট্য আসছে, আমরা আগে সেটা নিয়ে একটু আলোচনা করি, যেটা এর আগেরদের মধ্যে ছিল না। প্রথম কথা হচ্ছে এদের জটিল টিস্যুতন্ত্র আছে, তাইলে অবশ্যই ফানজাইয়ের জটিল টিস্যুতন্ত্র নাই। তারপরে হচ্ছে এরা যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে, তাহলে ভাই ফানজাই কীভাবে বংশবৃদ্ধি করে, ফানজাই তো ভাইয়া হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। তাহলে দেখলা, তাহলে ক্রমশ কিন্তু প্রসেসটা জটিল হচ্ছে।
এদের দেহ খুবই সহজ সরল একটা সরল মাইসেলিয়াম সুতা দিয়ে গঠিত, আর ওইখানে আমরা আগেই বলছি যে অনেক জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তাহলে এই হচ্ছে মূলত তোমার প্রক্রিয়া। আরেকটা জিনিস আমরা একটু বলবো এখান থেকে, এদের যেই নিষেক প্রক্রিয়া মানে পুং গ্যামেটের সাথে স্ত্রী গ্যামেটের মিলন, তার থেকে জাইগোট তৈরি, এরপর একটা বিশেষ কথা আমরা বলছি, সেটা কি, সেটা হচ্ছে ভ্রূণ গঠন হয়। এই ভ্রূণ গঠনের যে প্রক্রিয়া সেটাও কিন্তু একটা জটিল বৈশিষ্ট্য। এবং এর আগে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ফানজাইয়ের কিন্তু কোনো ধরনের ভ্রূণ গঠিত হবে না। এই কটা কথা যদি তুমি এখান থেকে বলতে পারো, মোরলেস তোমার জন্য এই জিনিসটাই ইম্পর্টেন্ট। আরেকটা জায়গায় তুমি এই জায়গাটার পার্থক্য দেখাইতে পারো, জটিল প্রক্রিয়ায় তোমার এখান থেকে পরিপাক হয়, মানে খাবারের যেই জটিল যে গঠনটা সেটা সরল গঠনে রূপান্তর হয়, খাবার পরিপাক হয়। এদের এরকম খাবার পরিপাকের জন্য কথা নাই, ডিরেক্ট খাবার শোষণ পদ্ধতিতে খাবার নিয়ে নেয়। আলাদা পরিপাক তন্ত্র দিয়ে খাবার চাবাইলাম, পেটে গেল, তারপরে হচ্ছে পরিপাক হইলো, এরকম কোনো ঘটনা এদের ঘটে না। জটিল খাবারকে সরল খাবারের রূপান্তর বা পরিপাক প্রক্রিয়াটা অ্যানিমিলিয়াতে ঘটে, কিন্তু এই ফানজাইতে ঘটে না। তাহলে দেখো, তুমি যখন একটা খাবার ডিরেক্ট খাইলা, তোমার শরীরে কাজে লাগলো, কাজটাতে ঝামেলা কম। বাট খাইলা, পরিপাক হইলো, তারপরে কাজে লাগলো, কাজটা জটিলতা বেশি, কাজটা কমপ্লেক্স। উন্নত যত হচ্ছি জিনিসটা কমপ্লেক্সও তত হচ্ছে। এটা আমরা চারদিকে তাকালে বুঝতে পারতেছি যে আমরা দুনিয়া যত উন্নত হচ্ছে, দুনিয়া আসলে একটু কমপ্লেক্সও হচ্ছে। এই হচ্ছে ঘটনা। আমি যে কয়টা কথা বললাম সেই দিন শেষে এই টেবিলটার মধ্যেই এসে তোমার দুইটার মধ্যে তুলনা করে জাস্ট দেখাই দিলাম। এই টেবিলটা এই জন্য আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো টেবিলটা থেকে আমরা এই দুইটার অ্যান্সার বলে দিলাম যে কীভাবে তুমি এইটার অ্যান্সারটা করতে পারো। ওকে, সো তাহলে আমরা এখান থেকে কিভাবে সরল থেকে ধীরে ধীরে জটিল হইলো উদ্দীপকের শ্রেণীবিন্যাসটাতে সেটা বলে দিছি, তাই না? আচ্ছা, এখানে আমরা আসলে দুইটা রাজ্যের কথা বলছি, বাট বেসিক্যালি প্রশ্নটা যখন তোমার আসবে, মানে আমাদেরকে যেটা জিজ্ঞেস করছে উদ্দীপকের টোটাল শ্রেণীবিন্যাসটা যে প্রসেসটা, সেটা কিন্তু শুরু হচ্ছে মনেরা থেকে পুরা এই পর্যন্ত। আমি জাস্ট তোমাকে ফানজাই আর অ্যানিমেলিয়া দিয়ে বুঝাইছি, তুমি টোটাল মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এইটার মধ্যে একটা তুলনা করবা। কিভাবে তুলনা করবা? তুমি প্রথম শুরু করবা যে মনেরা রাজ্য ছিল এককোষী, তারপরে এটা হচ্ছে বহুকোষী অথবা এককোষী, তারপরে সবগুলা কিন্তু বহু অথবা এক, তারপরে সবগুলা কিন্তু বহুকোষী, 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 বহুকোষী। তাহলে এই একটা কথাই আমি বললাম যে তুমি প্রথমে বললা এককোষী, তারপরে বহুকোষী বা এককোষী, তারপরে বহুকোষী, বহুকোষী। প্রথমটার বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস, তারপরে বিভাজনটা হচ্ছে তোমার কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটতে পারে, আর হচ্ছে তারপর একটা স্পোর, তারপর একটা হচ্ছে তোমার উন্নত প্রক্রিয়ার মাধ্যমে গ্যামেট তৈরির মাধ্যমে, তারপর এটা তো গ্যামেট তৈরির মাধ্যমে। এইভাবে আমরা যদি কোষের গঠন থেকে শুরু করে ইউক্যারিওটা, প্রোক্যারিওটা থেকে শুরু করে এককোষী, বহুকোষী প্রজনন প্রক্রিয়া প্রত্যেকটা ধাপ যদি জাস্ট দেখাই, তাইলেই কিন্তু আমরা জিনিসটার জন্য পুরাটার মধ্যে কিভাবে জিনিসটা সরল থেকে জটিল হয়েছে সেটা আমরা দেখায় দিতে পারবো। সো এইটা দেখানোর জন্য বেসিক্যালি তুমি যে কাজটা করবা, তুমি এইটাকে এইভাবে বলতে পারো যে প্রথমে মনেরা রাজ্যের এটা এককোষী ছিল, প্রোটিস্টা রাজ্যে বহুকোষী ছিল, তাহলে আমরা এটাকে কীভাবে লিখবো, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন চলে আসবে, তাই না? সো আমরা যখন এটা লিখবো, আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি। এটা জাস্ট আমার একটা মানে থিঙ্কিং, বা আমি নিজে জিনিসটাকে এইভাবে চিন্তা করি। তুমি প্রথমেই যেটা লিখবা সেটা হচ্ছে কোষের গঠন। প্রথমেই লিখবা কোষের গঠন। যেইভাবে আমরা টেবিলটা শিখছি ঠিক টেবিলের গঠনটা এবার এখানে কাজে লাগবে। প্রথমে লিখলা কোষের গঠন। কোষের গঠন লিখে প্রথমে তুমি এখান থেকে লিখলা, প্রথমে এক দিয়ে লিখলা মনেরা রাজ্যের জন্যে। তাহলে মনেরা রাজ্যের জন্য প্রথমে বললা এটা এককোষী, তারপরে বললা যে এইটার মধ্যে আদি নিউক্লিয়াস, তারপরে বললা শুধু রাইবোজোম, ঠিক আছে? এইভাবে আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তারপরে তুমি এখান থেকে বললা প্রোটিস্টার কথা। কি বলবা? বলবা যে এরা এককোষী অথবা বহুকোষী।
তারপরে এদের উন্নত নিউক্লিয়াস, এইভাবে করে আরও যা যা বৈশিষ্ট্য আছে সবগুলো আমরা এখান থেকে লিস্ট করব এবং এইভাবে আমরা আগায় ফানজাইয়ের জন্য লিখব, তারপরে হচ্ছে প্ল্যান্টির জন্য লিখব, অ্যানিমেলিয়ার জন্য লিখে ফেলবো। তাহলে 1 নম্বর কোষের গঠনে আমরা এইভাবে জিনিসটার মধ্যে তুলনা করলাম। তারপরে আমরা কি করব, 2 নম্বর পয়েন্টে চলে আসবো, যেদের কোষ বিভাজনে কি কি ধরনের পার্থক্য বা কি কি ধরনের উন্নত বৈশিষ্ট্য আসে, ঠিক আগের মতো মনেরা, প্রোটিস্টা, ফানজাই, তারপরে হচ্ছে প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তারপরে 3 নম্বর পয়েন্টে চলে আসব, যে এদের খাদ্য গ্রহণের পদ্ধতি। এই 3টা পয়েন্ট দিয়ে যখন আমরা জিনিসটাকে তুলনা করে টেবিলটার সব কনসেপ্টগুলো এখানে নিয়ে আসবো, জাস্ট টেবিলের স্ট্রাকচারটা এখানে তুলে দিলেই এই ক্রমবিকাশটা বোঝা যাবে যে আসলে কোন কোন জায়গায় মানে কোষের গঠনে কি চেঞ্জ হয়েছে, কোষ বিভাজনে কি চেঞ্জ হয়েছে, খাদ্য গ্রহণের পদ্ধতিতে কি চেঞ্জ আসছে। এইভাবে আমরা জাস্ট জিনিসটাকে পয়েন্ট আকারে সাজায় লিখে দিলেই আমাদের এই কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। সো আই গেস আমি তোমাদেরকে টেবিলের স্ট্রাকচারটা এখানে কিভাবে অ্যাপ্লাই করবা সেই জিনিসটা বুঝাইতে পারছি, যে জটিল কিভাবে হয়েছে ধীরে ধীরে ক্রমবিকাশের মাধ্যমে সরল থেকে জটিল গঠন। এই গেল আমাদের রাজ্যগুলোর ক্রম দিয়ে একটা প্রশ্ন। তারপরে দেখি আমরা এইরকম আরেকটা প্রশ্ন দেখি। এখানে কি বলছে দেখো, এখানে বলছে মনেরা রাজ্য, তারপরে এখান থেকে 2, 3, 4, 5 ফাঁকা। তাহলে আমরা সবই এখান থেকে লিখতে হবে কি, উদ্দীপকের কোন রাজ্যে বানরের অবস্থান। গ প্রশ্নটার দিকে একটু তাকাই। বানর অবশ্যই 5 নম্বর রাজ্যে অবস্থান করে। 5 নম্বর রাজ্যটা হচ্ছে অ্যানিমেলিয়া। সেই অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্যটা পয়েন্ট আকারে লিখতে হবে, অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্যটা পয়েন্ট আকারে লিখে তারপরে সেখান থেকে আমাদেরকে এইটার বৈশিষ্ট্যগুলো জাস্ট এখান থেকে মিলায় দিতে হবে, যে বানর যেহেতু একটা প্রাণী, ওর মধ্যে এই বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো অ্যানিমেলিয়াতেও আছে, সুতরাং এটা হচ্ছে আমার গ এর উত্তরটা হচ্ছে এটা একটা অ্যানিমেলিয়া রাজ্যের জীব। 3 এবং 4 নম্বরের যেই রাজ্য কোনটা অধিক উন্নত, দেখো ঘুরে ফিরে বারবার এই অধিক উন্নত তুলনামূলক আলোচনাটাই বারবার আসতেছে। 3 হচ্ছে আমার ফানজাই, 4 হচ্ছে আমার প্ল্যান্টি। এবং তুমি যদি একটু খেয়াল করো, আমি এতক্ষণ ধরে যতবার দেখাইছি যেই তুলনামূলক আলোচনাটা সবচেয়ে বেশি আসছে সেটা কিন্তু এইটাই, ফানজাই এবং প্ল্যান্টির মধ্যে কিন্তু সবচেয়ে বেশি তুলনামূলক আলোচনাটা পরীক্ষাতে আসে, বা এই যে দেখো এতক্ষণের অ্যানালাইসিসে কিন্তু এইটাই বারবার আসতেছে। সো দেখো আমরা যখন এটা অ্যানালাইসিস করি প্রশ্নে, তখন কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে প্রশ্নের প্যাটার্ন কেমন হয়, কোন জায়গাটা বেশি আসে, কোন জায়গাটা বারবার আমাদের ফোকাস করা উচিত। এই হচ্ছে তাইলে দেখো প্রশ্নের টাইপ, যে উদ্দীপকে চাইলে তোমাকে এরকম একটা ক্রম দিয়ে দিতে পারে, যেখান থেকে তোমার আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কি ধরনের রাজ্য, তাদের বৈশিষ্ট্যগুলো কি। মোস্টলি ঘ নাম্বার প্রশ্নে আসতেছে রাজ্যগুলোর বৈশিষ্ট্য, ঘ নাম্বার প্রশ্নে আসতেছে আমাদের কোনটার মধ্যে উন্নত বৈশিষ্ট্য আছে, কোনটার মধ্যে অনুন্নত বৈশিষ্ট্য আছে, তুলনামূলক আলোচনা। এই হচ্ছে টোটাল তোমাদের জন্য প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা ছিল, যেটা থেকে গত 7 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালিসিসে 20 বারের বেশি প্রশ্ন আসছে। গ এবং ঘ দুইটাই দেখতে পাইছো তোমরা সেই রকম প্রশ্ন। সেটা হচ্ছে তোমার জীবের শ্রেণীবিন্যাস এবং সেই শ্রেণীবিন্যাসের বিভিন্ন বৈশিষ্ট্য সমূহ। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এই টপিকটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সো এইরকম যদি তুমি আরও টপিকগুলো সবসময় পাইতে চাও, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসে, তাহলে তোমাদের পরীক্ষায় এরকম বায়োলজি রিলেটেড সব টপিক, ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন সবসময় কিন্তু আমরা সব জায়গায় প্রোভাইড করি। এবং আমাদের এই কন্টিনিউয়াস কার্যক্রমগুলো কিন্তু তোমাদের পড়াশোনাগুলোকে আরেকটু ইজি করার জন্য। সো তোমরা যদি এরকম আরও বেশি বেশি সাজেশন বা এরকম বেশি বেশি তোমার ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে জানতে চাও, তোমরা আমাদের নিচের যে ভিডিও কমেন্ট আছে সেখানে চলে যেতে পারো। সেখানে তোমাদের জন্য এরকম সাজেশন পিডিএফ সহ সাজেশনের সকল ম্যাটেরিয়ালস কিন্তু দেওয়া থাকবে। এবং তুমি কিন্তু তোমার ফ্রেন্ডের সাথেও কানেক্টেড থেকে, মিনস হচ্ছে আমাদের যেই তোমার এসএসসি 26 সহ এসএসসি পরীক্ষার যে গ্রুপগুলো থাকবে, সেই গ্রুপগুলোতে কানেক্টেড থেকেও কিন্তু তুমি সবগুলো জিনিস এগুলো অ্যাভেল করে ফেলতে পারবা। এরপরে আমরা যে টপিকটাতে চলে যাচ্ছি, দ্বিপদ নামকরণ পদ্ধতি। সো এসএসসি পরীক্ষায় অধ্যায় 1 জীবন পার্টের এই যে দ্বিপদ নামকরণ পদ্ধতি, এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। এবং গত 7 বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস থেকে বলে যে এইটা
থেকে মোটামুটি 5 থেকে 7 বার এর মতো প্রশ্ন আসছে। তার মানে আমরা অধ্যায় 1-এর যেই 3 থেকে 4টা টপিকে সবচেয়ে বেশি ফোকাস করি সেটার মধ্যে এই দ্বিপদ নামকরণ পদ্ধতি হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটিটা আমরা বলছি জীবের শ্রেণীবিন্যাস এবং তার বৈশিষ্ট্য। সো এইখান থেকে আমাদেরকে এই জন্য দ্বিপদ নামকরণ পদ্ধতিতে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, যেহেতু এটা একটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং গত 7 বছরের প্রশ্নের অ্যানালাইসিসে এটা মোটামুটি 5 থেকে 6 বার আসছে এবং আসছে যেটা খুবই সহজ প্রশ্ন, তুমি চাইলে এটাকে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা এবং সুন্দর করে পয়েন্ট আকারে লিখলে কিন্তু তুমি এখান থেকে একটা ফুল মার্কস পেয়ে যাইতে পারো। তো চলো আমরা দেরি না করে এখান থেকে এবার দেখি যে দ্বিপদ নামকরণের কোন কোন বিষয়গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কীভাবে প্রশ্নগুলো আসে, সেগুলো সলভগুলো কীভাবে করবো, অ্যান্সারটা কীভাবে লিখবো। তো দ্বিপদ নামকরণ পদ্ধতিটা আসলে কি, আগে এটা নিয়ে আমরা একটু বেসিক আলোচনা যদি করে ফেলি। দুইটা পদ নিয়ে যেই নাম, দ্বিপদ মানে দুইটা পদ, দুইটা পদে কি কি থাকতেছে আমরা জানি। একটা হচ্ছে প্রথমে গণ, তারপরে হচ্ছে প্রজাতি। এই দুইটা পদ হচ্ছে বেসিক্যালি দ্বিপদ নামকরণের মূল দুইটা পার্ট। তার মানে গণ যেই অংশটা সেটা প্রথমে থাকবে, প্রজাতি হচ্ছে তার পরের অংশটাতে থাকবে। তাহলে দুইটা পদ নিয়ে গণ এবং প্রজাতি দিয়ে যেই নামকরণের পদ্ধতিটা সেটাকেই আমরা বলি দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণের বিশেষ কিছু নিয়ম আছে। যেমন আমরা যদি এখানে ধানের কথা বলি, অরাইজা স্যাটিভা, এই অরাইজা স্যাটিভার নিচে আমরা যখন লিখবো নিচে দুইটা আন্ডারলাইন করে দেই। এই দেখো এটা হচ্ছে গণ আর এটা হচ্ছে প্রজাতি। এইভাবে দুইটা পদ বা গণ প্রজাতি নিয়ে যে নামগুলো আমরা লিখি সেগুলোকে আমরা বলি দ্বিপদ নামকরণের পদ্ধতি। এবার দ্বিপদ নামকরণ পদ্ধতির যেই ইম্পর্টেন্ট কিছু জিনিস যদি আমরা বলি, এটা হচ্ছে তোমার ক্যারোলাস লিনিয়াস, এটা হচ্ছে প্রথম তোমার এটা উদ্ভাবন করছে বা এটা হচ্ছে বেসিক্যালি তার বইয়ের মধ্যে সে প্রথম এটা প্রবর্তন করছে। এবং গণ আর প্রজাতি দুইটা থাকে, মূলত এটা ল্যাটিন শব্দ থেকে আমরা এই নামগুলা পাই। এবং এইটা নাম যদি ধরো সবাই নিজের ইচ্ছা মতো রাখা শুরু করে তাহলে তো একজনের সাথে আরেকজনের ঝামেলা বাঁধবে, যে আপনি নাম দিলেন কেন, আমি তো এই নাম আগেই দিয়ে ফেলছি। এই ঝামেলাগুলো এড়ানোর জন্য এখানে ICBN, ICZN, বোটানিক্যাল মানে হচ্ছে গাছের জন্য, জুলজিক্যাল মানে হচ্ছে প্রাণীদের নাম নিয়ে যারা কন্ট্রোল করবে যে না এই নামটা দেওয়া উচিত, এই নামটা এইভাবে দিবেন, বা একটা নাম দুইবার রিপিট হবে না, এই জিনিসগুলো কন্ট্রোল করে এই দুইটা অর্গানাইজেশন। আচ্ছা, এবার হচ্ছে দ্বিপদ নামকরণের যে নিয়মগুলো আমাদের জানাটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে এইটাই আসে, জাস্ট এইটাই হচ্ছে পরীক্ষাতে তোমাকে তুলে দিতে হয়। জাস্ট প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হয়, বেসিক কনসেপ্টটা হচ্ছে এই দ্বিপদ নামকরণের নিয়মগুলাই। কি নিয়মগুলা? নামকরণগুলো প্রথম কথা হচ্ছে ল্যাটিন ভাষায় লিখতে হবে, এটা আমরা একটু আগেও বলছি। সো প্রথম নিয়মটা হচ্ছে নামটা হইতে হবে ল্যাটিন ভাষায় এবং ল্যাটিন ভাষার মতো করেই জিনিসটাকে উপস্থাপন করতে হবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে নামের অংশ থাকবে দুইটা। সেই দুইটা অংশ কি? দুইটা অংশ হচ্ছে একটা গণ আর একটা প্রজাতি। তাইলে প্রথম নিয়ম হচ্ছে ল্যাটিন ভাষায়, দ্বিতীয় নিয়মটা হচ্ছে গণ এবং প্রজাতি মিলে দুইটা পদ থাকবে এবং একটা প্রথমে গণ লিখব তারপরে প্রজাতিটা লিখব। এই যে প্রথম অংশটা হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশটা হচ্ছে প্রজাতি। সো প্রথমে গণ লিখতে হয় তারপরে প্রজাতি লিখতে হয়। বৈজ্ঞানিক নামের প্রথম যে অক্ষরটা সেটা থাকবে বড়, প্রথম অংশের প্রথম অক্ষর। যেমন আমরা অরাইজা স্যাটিভার নামটা যে লিখছি, প্রথম অংশের প্রথম অক্ষর বড়, বাকি সবগুলা ছোট। প্রথম অংশের প্রথম অক্ষরটা বড়, বাকি সবগুলা ছোট। এটা হচ্ছে তোমার 4 নম্বর নিয়মটা। 5 নম্বর নিয়ম, বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন লিখি তখন লেখাটা একটু বাঁকা, এই বাঁকা সিস্টেমটাই হচ্ছে ইটালিক অক্ষর বলি আমরা। সো লেখার সময় ইটালিক অক্ষরে ছাপতে হয়। তুমি খাতায় যখন লিখবা হাতে, তখন ইটালিক অক্ষরে কিভাবে লিখবা? তখন তো হাতে ইটালিক অক্ষরে লেখা অনেক কঠিন। তখন হাতে লেখার সময় গণপ্রজাতির নিচে আলাদা আলাদা করে আমাদের দাগ দিতে হবে। এই যে দেখো আলাদা আলাদা করে আমরা দাগ দিছি। এই হচ্ছে তোমার দ্বিপদ নামকরণের নিয়মসমূহ। এবং ফাইনাল যে নিয়মটা, যিনি প্রথম এই বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম এবং প্রকাশের সালটা সংক্ষেপে সেটার পাশে লিখে দিতে হয়। যেমন এখান থেকে যদি আমরা বলি অরাইজা স্যাটিভা, এই নামটা এল দিয়ে লিখছি। এল হচ্ছে লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ। নাম তো পুরাটা যদি লিখতে যাই লিনিয়াস, নামটা অনেক বড় হয়ে যাবে। তো নামের সংক্ষিপ্ত রূপটাকে আমরা লিখে তার পাশে সেই সালটাও লিখে দিব। যদিও আমরা যখন পরীক্ষায় লিখি তখন আমাদের জন্য এটা এত ইম্পর্টেন্ট না, আমরা মোটামুটি শুধু নামটা লিখি। বাট নিয়ম হচ্ছে নামের শেষে, বৈজ্ঞানিক নামের শেষে নামের সংক্ষিপ্ত অংশ এবং সালটাকে সংযুক্ত করে দেয়া। এই যে তোমার দ্বিপদ নামকরণের নিয়মগুলা, এগুলাই কিন্তু প্রতিবারই
যে পরীক্ষায় প্রশ্ন আসে এই নিয়মগুলা থেকেই প্রশ্ন আসে, বা এই নিয়মগুলাকেই তোমার বিভিন্নভাবে লিখতে হয়। সো বেসিক কথাটা হচ্ছে আমার এই নিয়ম যে 7টা কথা বললাম, এই 7টা নিয়ম পারা থাকলে দ্বিপদ নামকরণ সংক্রান্ত সব প্রশ্নের সমাধান তুমি করে ফেলতে পারবা। তো চলো আমরা একটু দ্বিপদ নামকরণ নিয়ে কি ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসছে। এখানে ময়মনসিংহ বোর্ডের 2023-এর একটা প্রশ্ন আমরা দেখতেছি, যেখানে দ্বিপদ নামকরণের সাধারণ নিয়মগুলা, একটু আগে যে 7টা নিয়ম পড়াইছি, এই 7টা নিয়ম থেকেই প্রশ্নগুলা আসছে। গ নম্বর প্রশ্নে আমরা একটু দেখি কি বলছে। প্রথমে এতে ডায়াটম, বিতে নীলাভ সবুজ শৈবাল, সিতে শাপলার কথা বলছে। এবার বলছে শাপলা এর যে বৈজ্ঞানিক নাম নিমফিয়া নৌকালি, তাই না? বলছে লিনিয়াস প্রদত্ত পদ্ধতি, লিনিয়াস কি পদ্ধতি দিছে? দ্বিপদ নামকরণ পদ্ধতি। লিনিয়াস এর প্রদত্ত পদ্ধতির নাম দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণের যে পদ্ধতিটা লিনিয়াস দিছে, সেই দ্বিপদ নামকরণের পদ্ধতি অনুযায়ী আমাকে সি এর নামের যে নিয়ম কানুনগুলা সেগুলা লিখতে বলছে। তাহলে আমরা নিমফিয়া নৌকালি মানে হচ্ছে শাপলার যে বৈজ্ঞানিক নাম সেইটা লিখবো, এবং সেইটা লেখার সময় কি কি নিয়ম আমরা ফলো করব, মানে ওই যে 7টা নিয়ম, ওটা নিমফিয়া নৌকালি উদাহরণটার বেসিস করে লিখবো। আমি একটু লিখার সিস্টেমটাও তোমাকে এখান থেকে দেখাই দিই, তাহলে তুমি জিনিসটা নিয়ে আরও ক্লিয়ার হয়ে যাবা। প্রথমে আমরা যেটা বলবো, উদ্দীপকের সি যেহেতু শাপলা, শাপলার বৈজ্ঞানিক নাম নিমফিয়া নৌকালি। যেহেতু এটা আমরা ছাপার সময় লিখবো ইটালিক অক্ষরে, আর হাতে লেখার সময় নিচে 2টা আন্ডারলাইন করে দিব। এটা প্লান্টি রাজ্যের উদ্ভিদ। লিনিয়াস প্রদত্ত জীবের নামকরণ পদ্ধতি হচ্ছে দ্বিপদ নামকরণ। এখানে 2টা জিনিস এর মধ্যে মার্কস আমি বলে দিই তোমাকে, কোথায় কোথায় মার্কসটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে। প্রথম কথা হচ্ছে লিনিয়াসের নামকরণ পদ্ধতি, দ্বিপদ নামকরণ পদ্ধতি, এইটা লেখার জন্য মার্কস, এবং নিমফিয়া নৌকালি বৈজ্ঞানিক নামটা লেখার জন্য মার্কস। প্রথম মার্কসটা তুমি এখানেই পেয়ে যাবা। এই 2টা জিনিস তুমি লিখতে পারলে এখান থেকে তোমার জন্য 1 মার্কস চলে আসতেছে। তারপরে কি করব আমরা, ওই যে 7টা নাম, ওই 7টা নাম দিয়ে শুরু করলাম। কিন্তু দেখো এর আগে জাস্ট লিখছি যে জীবের বৈজ্ঞানিক নাম, জীবের এইটা, জীবের ওইটা, এখন আর জীব লিখবো না, এখন কি লিখবো? শাপলা। কথাটা কি বুঝতে পারছি আমরা? মানে এর আগে আমরা কি করছি, এর আগে আমরা জীব বলছি যে এই জীব ওই জীব, এখন আর ওই জীবের কথা নেই, নিয়ম ওই 7টাই, কন্টিনিউয়াসলি আমরা ওই 7টা নিয়মই লিখব। কন্টিনিউয়াসলি আমরা ওই 7টা নিয়মই লিখবো, কিন্তু 7টা নিয়মের জন্য এবার হচ্ছে আমরা একটু স্পেসিফিক করে লিখবো। এর আগে বলছি জাস্ট জীব, আর এখন বলবো শাপলা। শাপলার নামকরণ অবশ্যই ল্যাটিনে হইতে হবে, 2টা অংশে হইতে হবে। আচ্ছা 2টা অংশে কিভাবে লিখবো, এই যে আমরা এখানে এটাও বলে দিচ্ছি যেটা নিমফিয়া নৌকালি। সো নিমফিয়া নৌকালির নিচে 2টা আন্ডারলাইন করতে হবে, প্রথমে গণ তারপরে প্রজাতি। তো এই 7টা নিয়মই লিখবো, বাট জিনিসটাকে আমরা কি লিখবো, জিনিসটাকে আমরা মূলত লিখবো হচ্ছে তোমার একদম নিমফিয়া নৌকালির উপরে বেস করে বা শাপলার উপরে বেস করে। এটাই হচ্ছে জাস্ট এখানকার কথাবার্তা। সো আশা করি এইটা প্রসেসটা কিভাবে লিখতে হয় সেটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আবার ঘুরে ফিরে সেই আগের প্রশ্নতে চলে আসছি। উদ্দীপকের এ এবং বি এর মধ্যে কোনটা তুলনামূলক আলোচনা করে বলো যে কোনটা উন্নত। ডায়াটম কোথায়? ডায়াটম হচ্ছে প্রোটিস্টায়। নীলাভ সবুজ শৈবাল কোথায়? মনেরা। মনেরা প্রোটিস্টার মধ্যে কে উন্নত কে কম উন্নত সেটাই তোমার কাছে জানতে চাইছে। তাহলে আমরা রাজ্যগুলোর মধ্যে কোনটা উন্নত সেটা তুলনামূলক আলোচনাটা এখান থেকে মূলত করে ফেলবো। সো আমরা এখান থেকে মোটামুটি দেখো দ্বিপদ নামকরণের প্রশ্ন আসলেও সেইটার সাথে আবার ওইখান দিয়ে রাজ্যগুলোকে কোনো না কোনোভাবে অ্যাটাচ করেই দেয়। সো দিন শেষে ঘুরে ফিরে একটা টপিকের কথা যদি চ্যাপ্টার থেকে আমরা বলি সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস এবং তার বৈশিষ্ট্যগুলা। তাইলে এখান থেকে আমরা মোটামুটি বুঝে ফেলছি যে এই যে বলছে প্রোটিস্টা এবং মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, এবং এদের মধ্যে এবার আমরা কোনটা উন্নত কোনটা কম উন্নত সেটা তুলনা করব। যেই তুলনাটা অলরেডি হচ্ছে আমরা অনেকবার কিভাবে করতে হবে সেটা বুঝাই দিয়েছি। এবার আরেকটা টাইপের প্রশ্ন হয় দ্বিপদ নামকরণ থেকে, সেটা হচ্ছে জীবের জন্য দ্বিপদ নামকরণের নিয়মসমূহের একটা স্পেসিফিক জীব বলে দিবে তোমাকে। হ্যাঁ, যেমন এইখানে একটু আগে আমরা শাপলার ক্ষেত্রে সেটা স্পেসিফিক্যালি দেখছি, বাট এরকম আরও স্পেসিফিক যদি তোমাকে অনেক সময় উদ্দীপকের মধ্যে কোনো একটা স্পেসিফিক তোমার জীবের কথা বলে দিয়ে সেটার জন্য তোমাকে লিখতে বলবে। যেমন এখানে তোমাকে একটা উদ্দীপকের কথা বলছে ঢাকা বোর্ড 2022-এর প্রশ্নে, যে কৃষি বিশ্ববিদ্যালয়ে ফয়সাল শিক্ষা জীবন শেষ করে মাশরুম এবং স্ট্রবেরির চাষ করছে।
মাশরুম এবং স্ট্রবেরির চাষ করছে। পরবর্তীতে সে তার বাড়ির পাশের পুকুরে রুই মাছের চাষ করা শুরু করছে। সে এখন একজন সফল উদ্যোক্তা। গ নাম্বারের প্রশ্ন বলছে শেষের জীবটার নামকরণের পদ্ধতি। তাকে একটা স্পেসিফিক জীবের কথা বলছে, সেটা হচ্ছে রুই। রুই মাছের যেটাকে আমরা বলি ল্যাবিও রোহিতা। ল্যাবিও রোহিতা। ল্যাবিও রোহিতার বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতিটাই আমাদের কাছে জানতে চাইছে, যেটা একটু আগে আমরা শাপলার জন্য দেখছি। যেটা শাপলার জন্য দেখছি সেটাই হচ্ছে আমাদের এইখান থেকে এবার রুই মাছ বা ল্যাবিও রোহিতার জন্য করতে হবে। ঠিক আছে, সো রুই মাছ হচ্ছে যেহেতু একটা প্রাণী, সেটা ICZN জুলজিক্যাল। আর যেহেতু শাপলা একটা উদ্ভিদ, এটা হচ্ছে ICBN বোটানিক্যাল দ্বারা স্বীকৃত। তাহলে এখানে রুই মাছের নামকরণের পদ্ধতি সেই আগের মতোই দ্বিপদ নামকরণের পদ্ধতি। ল্যাটিন হইতে হবে, দুইটা অংশ থাকবে, গণ প্রথমে, প্রজাতি পরে, তারপরে হচ্ছে দুইটার মধ্যে আলাদা আলাদা করে কী করতে হবে, প্রথম অক্ষর বড়, পরের অক্ষর ছোট, তারপরে হচ্ছে বৈজ্ঞানিক নামের সময় ইটালিক অক্ষরে লিখতে হবে, হাতে লিখলে দুইটার নিচে আলাদা করে দাগ দিতে হবে। ফাইনালি হচ্ছে তার পাশে সাল এবং যে বিজ্ঞানী আবিষ্কার করছে তার নামে সংক্ষিপ্ত রূপ থাকতে হবে। সেই 7টা পয়েন্টই জাস্ট স্পেসিফিক উদাহরণের বেসিস করে আমরা লিখতেছি। সো লিখার নিয়মটা আশা করি বুঝতে পারছো। এর আগে শাপলার জন্য স্পেসিফিক্যালি লিখছি, এখন রুই মাছ বা ল্যাবিও রোহিতা এইটার উপরে বেস করে 7টা নিয়মকে লিখতেছি। বাট নিয়ম 7টা সেম, সব কিছু সেম, জাস্ট উদাহরণগুলোকে এখানে মেনশন করতে হচ্ছে স্পেসিফিক্যালি। এই হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণের আরেকটা উদাহরণ দেখলাম। তারপর ফাইনালি এবার দেখো উদ্দীপকের জীবগুলার রাজ্যতাত্ত্বিক তুলনা। জীব 3টা, মাশরুম, স্ট্রবেরি, রুই মাছ। তাহলে আমরা যদি বলি মাশরুমের কথা, তাই না? আমরা যদি মাশরুমের কথা বলি, মাশরুমটা হচ্ছে কি ফানজাই, স্ট্রবেরিটা হচ্ছে উদ্ভিদ, রুই মাছটা হচ্ছে প্রাণী মানে অ্যানিমেলিয়া। সবার আগে আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে উদ্দীপকের উদ্ভিদগুলার কথা আগে আমাকে বলে নিতে হবে। প্রথমে এই যে দেখো মাশরুম, মাশরুমটা হচ্ছে কি, মাশরুমটা হচ্ছে তোমার ফানজাই রাজ্যের। তারপরে হচ্ছে তোমার এখান থেকে স্ট্রবেরি প্ল্যান্টি রাজ্যের। তারপরে হচ্ছে তোমার প্রাণীর রুই মাছ অ্যানিমেলিয়া রাজ্যের। এটা হচ্ছে আগে আমাকে মেনশন করে দিতে হবে, এটার মধ্যে আমার 1 মার্কস চলে আসবে। তারপরে আমার ফানজাইয়ের বৈশিষ্ট্য প্রথমে লিখব, তারপরে প্ল্যান্টির বৈশিষ্ট্য লিখব, তারপর অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখব, যেটা আমরা অলরেডি সেই টেবিল থেকে দেখে আসছি। সো এই হচ্ছে মোটামুটি ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য, প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্য, অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য। লিখার পরে জাস্ট আমরা লিখে দিব যে এর মধ্যে ফানজাইটাকে প্ল্যান্টি উন্নত, প্ল্যান্টি থেকে অ্যানিমেলিয়া আরও উন্নত। সো 3টাকে পয়েন্ট আকারে লিখব, তারপরে জাস্ট এটা ফাইনালি লিখে দিব যে এদের মধ্যে কীভাবে আমি তুলনা করতে পারি। আশা করি সবার কাছে এই প্রশ্নগুলা, তুলনামূলক আলোচনার প্রশ্নগুলো ক্লিয়ার। যেই তুলনামূলক আলোচনা করতে গেলে তোমাকে ওই টেবিলগুলো সবচাইতে বেশি হেল্প করবে। এই হচ্ছে মোটামুটি আমাদের নামকরণ নিয়ে আলোচনা। আর তারপরে আরেকটা হইতে পারে তোমার ছবি দিতে পারে। হ্যাঁ, ছবি দিতে পারে। এর আগেও আমরা ছবির কথা দেখছি। সো ধরো এখানে তোমার প্রথমে চিত্র 1 দিছে, চিত্র 2 দিছে। সো আমাকে বলছে চিত্র 2-এ প্রদত্ত জীবের ICBN কর্তৃক স্বীকৃত নামকরণ প্রক্রিয়া। সো এইটাও তোমাকে মাঝে মাঝে কনফিউজ করতে পারে। দ্বিপদ নামকরণের নিয়ম পড়ছি, পদ্ধতি পড়ছি, ICBN কি আবার আলাদা কিছু? বা তোমার যদি প্রাণীর ক্ষেত্রে আমরা বলছি ICZN, সেটা কি আবার আলাদা কিছু? না, কথা হচ্ছে দ্বিপদ নামকরণের পদ্ধতি সব সেম। ICBN হচ্ছে বিতে বোটানিক্যাল, বিতে বোটানিক্যাল মানে গাছপালা উদ্ভিদের জন্য নামগুলা নিয়ন্ত্রণ করে এই ICBN। ওই সেম নিয়ম, সব কিছু সেম, জাস্ট তোমার এইখান থেকে প্রশ্নের ধরনটা একটু ডিফারেন্ট। এটাতে অনেক সময় মাঝে মাঝে অনেকে কনফিউজ হয়ে যায়। তাহলে এখানে চিত্র 2 যেটা মানে হচ্ছে শাপলা, নিমফিয়া নৌকালি, যেটা একটু আগে আমরা দেখাইছি, সেম অ্যান্সার, সব কিছু সেম, প্রশ্নের ধরনটা দেখো একটু ভিন্ন, যেটা যশোর 2017-এর একটা প্রশ্ন থেকে তুমি দেখতে পারতেছো। ফাইনালি যেটা উদ্দীপকের 2টার মধ্যে বৈশিষ্ট্যের দিক দিয়ে কোনটা উন্নত। সো উন্নত অনুন্নতের মধ্যে যেই আমরা তুলনামূলক আলোচনাটা করছি, যেমন 1-এ আমরা বলছি ফানজাই, তারপরে 2-এ আমরা বলতেছি হচ্ছে এটা যেহেতু উদ্ভিদ ফানজাই, আর হচ্ছে এটা প্ল্যান্টি। এই 2টার মধ্যে আমরা এখন তুলনামূলক আলোচনা করে বলবো। অবশ্যই প্ল্যান্টি যেহেতু তোমার উন্নত বৈশিষ্ট্য বেশি, এটার মধ্যে অবশ্যই
বিভিন্ন জটিল বৈশিষ্ট্য থাকবে, উন্নত বৈশিষ্ট্য থাকবে, তার মানে 1 থেকে 2 উন্নত। তার মানে আমরা ফানজাই এবং প্ল্যান্টি রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা করে কোনটা বেশি উন্নত সেটা এখান থেকে মূলত আলোচনা করব। এই হচ্ছে প্রশ্নের ধরন, দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণের পদ্ধতির প্রশ্নগুলো মূলত গতে আসে, কিছু কিছু ক্ষেত্রে ঘতে আসে, খুবই কম। বাট যদি গতে এইটা আসেও, ওই জীবের শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্যটা ঘতে কোনো না কোনোভাবে অ্যাড করে দেয়। এবং ঘয়ের প্রশ্নগুলো দেখায়, এখন পর্যন্ত যতগুলো দেখাইছি সবগুলোতেই তুলনামূলক আলোচনা, কোনটা উন্নত কোনটা কম উন্নত, এইটা নিয়ে মূলত এখানে কথাবার্তা বলা হয়েছে। এইবার চলো একটু ঘয়ের প্রশ্নটা আমরা চেঞ্জ করার চেষ্টা করি, আমরা আরেকটা টপিকের দিকে চলে যাব। ঠিক আছে, মোটামুটি আমাদের দ্বিপদ নামকরণ নিয়ে এর থেকে বেশি কিছু খুব একটা জানার প্রয়োজন পড়বে না। বাট আমরা দ্বিপদ নামকরণের এই যে কয়টা নাম মোটামুটি বইতে যে কয়টা লিস্ট করা আছে, অনেকেই বলে যে ভাইয়া কোনটা পড়বো, কোনটা পড়া উচিত, তোমার বইয়ের অধ্যায় 1 জীবন পাঠের শেষের দিকে দেখবে এই নামগুলো হচ্ছে তোমার ওইখানে লিস্ট করা আছে। চাইলে তোমরা এখান থেকে ঝটপট স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। আমি একটু স্ক্রিন থেকে সরেই যাই, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ফেলো। 1, 2, 3। সো বইতেও এগুলো সবগুলোই দেওয়া আছে, তোমাদেরকে আলাদা করে এখান থেকে নিতে হবে নেসেসারি না, বাট নিয়ে রাখতে পারো। এটাও তোমরা সেমভাবে নিয়ে রাখতে পারো। এই নামগুলোর থেকেই তোমার মূলত আসে, এদের ছবিগুলো একটু দেখবা আর এই নামগুলো একটু মনে রাখবা, তাইলে আমাদের মোটামুটি আর কিছু এখান থেকে দ্বিপদ নামকরণ অনুযায়ী তেমন কিছু লাগতেছে না। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা ছিল দ্বিপদ নামকরণ নিয়ে। সো আমরা মোটামুটি জীবের শ্রেণীবিন্যাস বৈশিষ্ট্য দেখে ফেলছি, দ্বিপদ নামকরণ নিয়েও মোটামুটি দেখে ফেলছি। এখন বেসিক্যালি আমাদের দ্বিপদ নামকরণের যে ইম্পর্টেন্ট টপিকগুলোর কথা আমরা বলছি, এরকম আরও হয়তোবা তোমার প্রশ্ন বা আরও হচ্ছে তোমার অনেকগুলো বোর্ডেরই আর অনেক প্রশ্ন আছে, যেগুলো তুমি পেতে চাইলে আমাদের যে ভিডিওর কমেন্টে দেওয়া যে সাজেশনের যে PDF বা তোমার যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে গেলেই তুমি হচ্ছে এরকম আরও অনেক প্রশ্ন বা এরকম আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলোর যে লিস্টিং সেগুলো তুমি পেয়ে যাবা। সো তুমি এই যে টপিকগুলোর কথা আমরা বলতেছি এগুলোই যদি প্র্যাকটিস করো বারবার করে, আশা করি বোর্ড পরীক্ষায় এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনাই ইনশাল্লাহ থাকবে না। ফাইনালি আমরা যে লাস্ট টপিকটা দেখব, SSC পরীক্ষায় তোমাদের অধ্যায় 1 জীবন পাঠের মোটামুটি যেই প্রশ্নগুলো আসে বারবার, খুব ইম্পর্টেন্ট কয়টা স্পেসিফিক টপিক থেকে আসে, তার মধ্যে জীব জগতের গুরুত্ব। আমরা যে রাজ্যগুলো পড়ি 5টা রাজ্য, তাই না, মনেরা রাজ্য পড়ি, তারপরে হচ্ছে আমরা প্ল্যান্টি, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, 5টা রাজ্যের গুরুত্বটা থেকেও প্রশ্ন কিন্তু আসে। আমরা যদি গত 7 বছরের প্রশ্নের অ্যানালাইসিস বলি, এই জীবজগতের মধ্যে এই 5টা রাজ্যের বিভিন্ন রাজ্যের গুরুত্ব থেকে মোটামুটি 5 থেকে 6 বার প্রশ্ন আসছে, এবং এগুলো মোস্টলি ঘ নাম্বার প্রশ্নে আসে, গ নম্বর প্রশ্নে কম আসে। তাহলে জীবজগতের গুরুত্ব বা এই 5টা রাজ্যের বিভিন্ন রাজ্যের গুরুত্বগুলো আসে মূলত ঘ নাম্বারের প্রশ্নে, এবং এই প্রশ্নগুলো আমাদের জন্য কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট 4 মার্কসের প্রশ্ন হিসেবে। গতে খুব একটা এই জায়গা থেকে প্রশ্ন হয় না। তো চলো আমরা একটু দেখে ফেলবো যে এই জায়গার এই টপিকটা থেকে কেমন প্রশ্ন বোর্ড পরীক্ষাতে আসে এবং কীভাবে সেটা অ্যান্সার করা উচিত। প্রথম কথা হচ্ছে এই উদ্দীপকটাকে আমরা একটু দেখে ফেলাই। বলতেছে যে চিত্র P এবং চিত্র Q, মার্গুলিসের শ্রেণীবিন্যাস অনুসারে আমাকে পি এর অবস্থানগত বৈশিষ্ট্য বর্ণনা করতে বলছে। চিত্র P মানে মাশরুম, হ্যাঁ, তাহলে শ্রেণীবিন্যাস অনুযায়ী মাশরুমের অবস্থান, তাহলে কোথায় এটা আমরা একটু দেখে ফেলি। এটা অবশ্যই আমরা জানি ফানজাই, মাশরুমটা অবশ্যই কোথায়, ওকে, মাশরুমটা চিত্র Pটা হচ্ছে মাশরুম, ওকে, চিত্র Pটা হচ্ছে মাশরুম বা ফানজাই, আর চিত্র Qটা হচ্ছে নস্টক বা নীলাভ সবুজ শৈবাল। সো চিত্র P এর অবস্থানগত বৈশিষ্ট্য যেহেতু আমাদের কাছে জানতে চাইছে, তার মানে মাশরুমেরটা জানতে চাইছে। আর যদি আমাদেরকে বলতো চিত্র Q এর অবস্থানগত বৈশিষ্ট্য, তাইলে সেটা অবশ্যই নস্টকের জন্য বলতো। তাইলে নস্টক বা নীলাভ সবুজ শৈবালের জন্য যদি বলতো, তাহলে সেটা হবে হচ্ছে আমার মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। আর যদি সেটা আমাদেরকে মাশরুমের জন্য বলে, তাহলে সেটা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত হইলে সেটাকে আমরা ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করব। আর যদি মনেরা রাজ্যের বৈশিষ্ট্য হয়, তাহলে সেটা মনেরা রাজ্যের বৈশিষ্ট্য বর্ণনা করব। এইভাবে আমাদেরকে মনেরা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, প্রোটিস্টা যেটাই দেখ না কেন, আমরা ওই যে আমাদের টেবিলগুলো আছে রাজ্যগুলো সংক্রান্ত, সেই টেবিলগুলো থেকে কিন্তু এই জিনিসটা খুব সহজে এখান থেকে লিখে ফেলতে পারবো। তারপরে আমাদের বলছে মানব জীবনে চিত্র Q এর অর্থনৈতিক গুরুত্ব।
আচ্ছা, এখানে প্রশ্নটা হয়তো বা একটু তোমার কিছুটা ওলটপালট হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি হবে চিত্র কিউ, এটা হবে তোমার চিত্র পি। সো চিত্র কিউ এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতেছি মানে মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব আছে। আর তোমার এখানে যে নস্টকের কথা বলা হয়েছে, সে নস্টকের কিন্তু তেমন কোনো অর্থনৈতিক গুরুত্ব কিছুটা কম। কারণ মাশরুমটা সাধারণত আমরা চাষ করি, সেই চাষ করে প্রচুর পরিমাণে অর্থনৈতিক লাভবান কিন্তু মানুষ হচ্ছে। আমরা মাশরুম খাবারে ইউজ করি, তারপরে হচ্ছে মাশরুম বিভিন্ন উন্নত জাতের যে মাশরুমগুলো প্রচুর দামি মাশরুম কিন্তু পৃথিবীতে তৈরি হয়। এগুলো তোমার পুষ্টিকর খাবার হিসেবে কিন্তু খুবই একটা ভালো উপাদান, এবং স্যুপ সহ তারপরে হচ্ছে তোমার বিভিন্ন রকমের বাংলাদেশে একটু হয়তো বা কম খায়, বাট বাইরের দেশগুলোতে তোমার কিন্তু প্রচুর পরিমাণে মাশরুমটা খাবার হিসেবে গ্রহণ করে। সো মাশরুমের অনেক ক্যাটাগরি আছে, অনেক জাত আছে, এবং সেগুলোর অনুযায়ী দামও অনেক দামি তোমার মাশরুম হইতে পারে। মাশরুম চাষ করে অনেক মানুষের কিন্তু ভাগ্যের চাকাও পরিবর্তন হয়েছে। সো এই মাশরুমের কিন্তু একটা বিশেষ অর্থনৈতিক গুরুত্ব আছে। তাহলে আমরা চিত্র পি এর কথা যদি বলি, যেহেতু এখানে একটু তোমার চিত্র দুইটা হয়তো একটু সুইচ হয়ে গেছে, চিত্র পিটা হবে মূলত নস্টকের চিত্র, মানে মনেরা রাজ্যের চিত্র। এবং এই মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো মূলত আমরা গতে বর্ণনা করব, এবং হচ্ছে এই ঘতে আমাদের কাছে মাশরুমের অর্থনৈতিক গুরুত্বটা বা আমাদের ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত এই ছত্রাক বা মাশরুমের গুরুত্বটা এখান থেকে ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা এই প্রশ্নটা একটু দেখি। মূলত গয়ের প্রশ্নটা আমরা আগেও আলোচনা করছি, যেখানে আমরা শ্রেণীবিন্যাস ভিত্তিক বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলছি, বাট ঘতে মূলত হচ্ছে আমরা মাশরুমের কথা বা হচ্ছে এইটার অর্থনৈতিক গুরুত্বটা কীভাবে লিখবো সেটা নিয়ে আলোচনা করি। এটা একটু বইতে ডিরেক্টলি অ্যান্সারগুলো নাই, তো আমরা এটার অ্যান্সারটা কীভাবে করতে পারি চলো সেটা আমরা একটু দেখে ফেলাই। ওকে, তো চিত্র কিউটা যেটা সেই চিত্র কিউটা হচ্ছে অ্যাকচুয়ালি মাশরুমটা হচ্ছে মূলত ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, এবং এইটার মানব জীবনে অর্থনৈতিক গুরুত্বটা অনেক বেশি আছে। অর্থনৈতিক গুরুত্ব কি? প্রথম কথা হচ্ছে এইটা খাদ্য, শিল্প, ঔষধ এবং হচ্ছে বিভিন্ন তোমার জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে এটাকে ইউজ করা যায়। বিশেষ করে আমরা যদি বলি এটা খাদ্যে সবচেয়ে বেশি ইউজ হয়। সো অর্থনৈতিক গুরুত্ব হিসেবে এটা খুবই দামি একটা খাবার হিসেবে মোটামুটি সারা বিশ্বেই বেশ প্রচলিত। তারপরে আমরা যেটা বলতেছি মাশরুমটা হচ্ছে মৃতজীবী। সো এইটা বিভিন্ন জটিল বস্তুকে ভেঙে ফেলতে সাহায্য করে, এবং যেহেতু মৃতজীবী মানে এরা বিভিন্ন বস্তুকে পচায় ফেলতে সাহায্য করে। তার মানে মাশরুমটা যেহেতু মৃতজীবী, এটা মাটির বিভিন্ন জটিল দ্রব্যকে ভেঙে সেটার পুষ্টি উপাদানটা সরবরাহ করার জন্য হেল্প করে থাকে। আর মাশরুমের যেহেতু খাবারের গুণগত মান অনেক উন্নত, আমি আগেই বলছি যে ভিটামিন সমৃদ্ধ বা পুষ্টিকর খাবার হিসেবে এটা খুবই পরিচিত, যার কারণে পুরো পৃথিবীতে এটা বেশ ফেমাস বা খুবই জনপ্রিয় একটা খাবার আমরা বলতে পারি। তারপরে হচ্ছে মাশরুমটা সাধারণত ক্যান আকারে বিক্রি হয়, মাশরুমটা প্যাকেটজাত করে বিক্রি হয়, মাশরুমটা মাশরুম বিক্রি হয়, অনেকভাবে জিনিসটা বিক্রি হইতে পারে। অনেক সময় এটাকে খাবারের সাথে স্যুপ হিসেবেও অনেক সময় মাশরুমের বিক্রিটা হইতে পারে। সো এটার অর্থনৈতিক গুরুত্বটা অনেক রকমই আসলে আসে। আর মাশরুমের চাষটা বর্তমানে খুবই লাভজনক একটা প্রক্রিয়া। এটা একটা আর্টিস্টিক প্রক্রিয়ার মধ্যে চলে গেছে, মিনস কুটির শিল্প হিসেবে এটাকে অনেক সময় করা হচ্ছে। সো অল গবেষণা থেকে শিল্প থেকে শুরু করে খাদ্য, পুষ্টি এবং একটা আর্টিস্টিক ভ্যালুর দিক থেকেও অনেক অনেক গুরুত্ব কিন্তু এই মাশরুমের আছে। সো মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আমরা এইভাবে পয়েন্ট আকারে জিনিসটাকে লিখতে পারি। এটা একটু বুকিশ নলেজের বাইরে, মানে তোমার বইয়ের মধ্যে ডিরেক্ট এই অ্যান্সারগুলো কিন্তু নাই। সো এই বইয়ের অ্যান্সারের বাইরে তোমাকে এরকম অ্যান্সারগুলো কিছুটা লিখতে হয়, এবং বিশেষ করে অর্থনৈতিক গুরুত্বটা সবচেয়ে বেশি এই মাশরুম বা ফানজাই রাজ্যেরই কিন্তু আসে। সো মোটামুটি আশা করি এটা বুঝতে পারছো। আরেকটা জিনিস এবার আমরা একটু দেখি যে এরকম গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্বের বাইরে আর কি ধরনের গুরুত্ব পরীক্ষাতে আসতে পারে। এই উদ্দীপকে একটা জিনিস আমরা দেখতেছি, জীববিজ্ঞান ক্লাসে কিছু ছবি দেখাইছে একজন টিচার, যেটা থেকে তিনি বলছে জীবজগতের সকল প্রাণী একজন আরেকজনের উপরে নির্ভরশীল। যেমন আমরা এখানে এতে ব্যাঙ দেখতে পারতেছি, বিতে হচ্ছে তোমার ডায়াটম, আর সিতে হচ্ছে এখান থেকে এইটা মোস্টলি হচ্ছে তোমার ছবিটা একটু আনক্লিয়ার, এ আর সি এর কথা যেহেতু বলছে, এটা মোস্টলি নীলাভ সবুজ শৈবাল। ওকে, এইটা হচ্ছে সাপের কথা বলছে, ফাইন। আচ্ছা, এইটা হচ্ছে আবার একটু 13 নম্বর চ্যাপ্টার বোধহয় এটার সাথে একটু তোমার মিলায় দিছে। ওকে, তো
উদ্দীপকের কোন বি হচ্ছে কোন রাজ্যের সদস্য সেটা আমাদের কাছে জানতে চাইছে। উদ্দীপক এর বি মানে হচ্ছে তোমার এটা ডায়াটমের একটা ছবি। সো ডায়াটমটা হচ্ছে তোমার কোন রাজ্যে সেটা হচ্ছে আমাদের এখান থেকে জানতে চাইছে। এককোষী একটা শৈবাল হচ্ছে ডায়াটম। সো সেই ডায়াটমটা মূলত প্রোটিস্টা রাজ্যের একটা সদস্য, সেইটার বৈশিষ্ট্য জানতে চাইছে, মিনস প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য আমাদের কাছে জানতে চাইছে। এইটার সঙ্গে দেখো আবার একটু 13 নম্বর চ্যাপ্টারটাকে কিভাবে মিলানো হয়েছে, বা 13 নম্বর চ্যাপ্টারে কিছু কনসেপ্ট বলতে পারি এটার সঙ্গে অ্যাড করে দিছে। এ আর সি মিনস ব্যাং এবং হচ্ছে সাপ, এই দুইটা একজন আরেকজনের সাথে কিভাবে সম্পর্কিত। আমরা জানি সাপ হচ্ছে ব্যাং খেয়ে ফেলে। সো এখান থেকে একজনের সাথে আরেকজনের যে সম্পর্কটা সেইটার সাথে মিলাই দিয়ে এটাকে অধ্যায় 13 এর সঙ্গেও কিন্তু কানেক্ট করা গেছে। সো এরকম আমরা একটু আগে দেখছিলাম অধ্যায় 3 এর সাথে জিনিসটা কানেক্ট করা যায়, এখন দেখতেছি আমরা অধ্যায় 13 যেটা তোমাদের আছে জীবের পরিবেশ, সেইটার সঙ্গেও কিন্তু এখান থেকে প্রশ্নটা কানেক্ট করে দেওয়া যায়। যদিও এইটার সঙ্গে আমি যেই টপিকটা নিয়ে কথা বলতেছিলাম জীবজগতের গুরুত্ব, এটাতে কিন্তু এই দুইটাই চলে আসে, যেহেতু দুইটাই অ্যানিমিলিয়া জগতের অন্তর্ভুক্ত। ব্যাং এবং সাপ দুইটাই কিন্তু হচ্ছে অ্যানিমিলিয়া জগতের। সো এই দুইটার মধ্যেই সম্পর্ক, মানে অ্যানিমিলিয়া জগতের ইন্ট্রা কিছু নিজেদের মধ্যে আন্তর্নির্ভরশীলতা কিন্তু এখানে চলে আসছে। যেহেতু ডিরেক্টলি এটা অধ্যায় 13 কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু অধ্যায় 1-এর সঙ্গে কানেক্টেড একটা প্রশ্ন। সো এইভাবে কিন্তু বিভিন্ন অধ্যায়ের সম্মিলন হয়, যেটা একটু রেয়ার, অধ্যায় 1-এর সাথে একটু কম হয়। তো চাইলে কিন্তু এইভাবেও প্রশ্নগুলো আসতে পারে, বা তোমাকে এগুলা একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে। এটা ঢাকা বোর্ড 2016-এর একটা প্রশ্ন, যেখানে তোমার অধ্যায় 1-এর প্রশ্নের সাথে অধ্যায় 13-এর প্রশ্ন মার্চ করে জীবজগতের মধ্যে গুরুত্বটা কিন্তু এখান থেকে তুলে ধরা হয়েছে। যদিও আমার টপিকটা হচ্ছে কিন্তু জীবজগতের মধ্যে এদের গুরুত্ব, এই জিনিসটা অধ্যায় 1 জীবন পাঠে হয়তো বা ডিরেক্টলি খুব বেশি বলা নাই, বাট এইভাবে কিন্তু অনেকগুলো প্রশ্ন একটার সঙ্গে আরেকটাকে কানেক্ট করে পরীক্ষায় আসতে পারে। সো মোটামুটি আমরা আমাদের যে আলোচনাগুলো ছিল, আমাদের 3টা বেসিক টপিকে আলোচনা করতে আমরা চেষ্টা করছি। এই 3টা টপিকের আলোচনা আমরা মোটামুটি করে ফেলছি। কেমন প্রশ্ন আসে সেটা নিয়েও আশা করি তোমাদের আইডিয়া হয়ে গেছে। সো আমাদের দিন শেষে এই চ্যাপ্টার থেকে যখনই যেরকম প্রশ্নই আসুক, আমরা এই জায়গাটাতে অলওয়েজ ফোকাস করব, সেটা হচ্ছে আমাদের 3টা টেবিল। প্রথম আমাদের এই টেবিলের যেই স্টাইলটা, স্ট্রাকচারটা, সেটা ফলো করেই কিন্তু আমরা এই চ্যাপ্টারের মোটামুটি সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবো। সো আমরা সবাই ঝটপট একটু এইটার স্ক্রিনশটটা নিয়ে ফেলি। প্রথমে মনেরা রাজ্যের স্ক্রিনশটটা নিয়ে ফেলি, তারপরে হচ্ছে আমরা মনেরা রাজ্যের পরে প্রোটিস্টা রাজ্যের স্ক্রিনশটটা নিয়ে ফেলি, তারপরে আমরা ঝটপট ফানজাই রাজ্যের স্ক্রিনশটটা নিয়ে ফেলি, তারপরে আমরা প্ল্যান্টি রাজ্যের স্ক্রিনশটটা নিয়ে ফেলি, তারপরে আমরা অ্যানিমিলিয়া রাজ্যের স্ক্রিনশটটা নিয়ে ফেলি। এই যে টেবিলটা, মানে আমি তোমাকে যদি একদম এক কথায় অধ্যায় 1 জীবন পাঠের একটা শর্ট টেকনিক বলি যে ভাইয়া এই চ্যাপ্টারটা কিভাবে ভালোভাবে আমার প্রিপারেশান নিতে হবে, জাস্ট এই যে টেবিলের 5টা পার্ট, 5টা রাজ্যের জন্য দেখাইলাম, এই 5টা পার্ট যদি তুমি ভালো করে পড়ো, বুঝো, তুলনামূলক আলোচনাটা করতে পারো, বৈশিষ্ট্যগুলা পয়েন্ট আকারে লিখতে পারো, তোমার এই চ্যাপ্টার থেকে আশা করি কোনো প্রশ্ন তোমাকে আটকাইতে পারবে না। আর বিপদ নামকরণের যেই বিষয়টা, সেটা থেকেও একটু কম প্রশ্ন আসে, যেহেতু ওইটা গত 7 বছরে 20 বার আসছে, ওইটা গত 7 বছরে 5 থেকে 6 বার আসছে। মিনস হচ্ছে এইটা 4 ভাগের 1 ভাগ গুরুত্ব আসলে ওই দ্বিপদ নামকরণ থেকে আসতেছে। আবার দ্বিপদ নামকরণ থেকে প্রশ্ন আসলেও সেইটার সাথে ঘতে যদি দ্বিপদ নামকরণ আসে, ঘতে এই জায়গা থেকেই তুলনামূলক আলোচনার প্রশ্নগুলাই বেশি আসে। এনিহাও তাইলে এখান থেকে একটা প্রশ্ন আমাকে অ্যান্সার করা লাগবেই, যদি অধ্যায় 1 জীবন পাঠ থেকে পরীক্ষায় আমার প্রশ্ন অ্যান্সার করতে হয় বা প্রশ্ন আসে। তাইলে আমরা মোটামুটি এই টোটাল আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে আমাদের জীবের শ্রেণীবিন্যাসগত যেই বৈশিষ্ট্যগুলো, রাজ্যগুলোর বৈশিষ্ট্যগুলো, এটাই সবচেয়ে ভালো করে পড়তে হবে। তারপরে আমাদের দ্বিপদ নামকরণটার 7টা নিয়ম, ওই 7টা নিয়মই বারবার ঘুরে ফিরে আসে, হয়তোবা উদাহরণটা স্পেসিফিক্যালি আমাকে সেখানে মেনশন করে দেয়। তারপরে জীবজগতে এই বিভিন্ন রাজ্যের যেই গুরুত্বগুলো, বিশেষ করে ফানজাই রাজ্যের অর্থনৈতিক গুরুত্বটা আমার জন্য এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক। সো এই হচ্ছে আশা করি আমাদের টোটাল আলোচনার মধ্য দিয়ে তোমাদের কাছে এসএসসি পরীক্ষার জন্য অধ্যায় 1 জীবন পাঠের যত গুরুত্বপূর্ণ আলোচনা সবগুলা ক্লিয়ার হয়ে গেছে। এবং তোমরা যদি
আজকে যেই টোটাল ভিডিওটা যে দেখলা সেখান থেকে যেই টপিকগুলো নিয়ে কথা বলছি, বোর্ড প্রশ্নগুলো আমরা দেখাইছি, এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করলে তোমার এই চ্যাপ্টার নিয়ে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। সো তোমরা যারা এরকম আরও সাজেশন বা এরকম আরও ইম্পর্টেন্ট টপিকের লিস্ট পাইতে চাও, যেটা তোমাদের এসএসসি পরীক্ষার টোটাল প্রিপারেশনটাকে খুবই ইজিলি কমপ্লিট করতে হেল্প করবে, তারা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাবা, সেখানে তোমাদের জন্য সব কিছু ডিটেলস দেওয়া আছে। এবং নেক্সট ভিডিওতেও কিন্তু আমরা এইরকমই তোমাদের জন্য ইম্পর্টেন্ট টপিক, বোর্ড প্রশ্নের অ্যানালাইসিস এবং কমপ্লিট প্রস্তুতির গাইডলাইন নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে, আল্লাহ হাফেজ।